আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ইদানিং আমি আপনাদের জন্য যে সাইকোলজিক্যাল ভিডিওগুলো তৈরি করছি, প্রত্যেকটা ভিডিওর মূল অবজেক্টিভ বা এজেন্ডা আসলে একই ছিল বা একই আছে এখনও পর্যন্ত। শুধুমাত্র ভিডিওগুলোর ডেলিভারির অ্যাঙ্গেল বা পয়েন্ট অফ ভিউটা ডিফারেন্ট হয়, যাতে করে আপনাদের লাইফে ট্রেডিং করতে গিয়ে প্র্যাকটিক্যাল সিনারিওতে যে ধরনের সমস্যাগুলো হয়, প্রত্যেকটা সমস্যা প্রত্যেকটা পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা একটা যৌক্তিক সমাধান পেতে পারেন। সো আজকের ভিডিওতে একটু চ্যালেঞ্জিংভাবে আমি একটা কমেন্ট করব, সেটা হচ্ছে আজকের ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে পারেন, তাহলে আমি আপনাকে এইটুকু অ্যাসিওর করতে পারি, দিস ভিডিও উইল মেক ইউ রিচ। কথাটা আমি অহংকার করে বলতেছি না, আমি ভিডিওটা ডিজাইনই করতেছি এইভাবে যে যদি আপনি পুরো ভিডিওটাকে ক্যাপচার করতে পারেন আপনার ব্রেনের মধ্যে, তাহলে এই ভিডিও দেখার পর মার্কেট যদি সত্যিই ভালো থাকে, তাহলে এই ভিডিও থেকে আপনি যে ইনপুটটা পাবেন আপনার ব্রেনের মধ্যে, সেটা আপনাকে রিচ হতে সাহায্য করবে। এই হচ্ছে আমার মেসেজ। এখন আমার মেসেজে কোনো ভুল আছে কি না, নাকি আমি সঠিক বললাম, এইটা পুরো ভিডিওটা কমপ্লিট করার পরে আপনি বুঝতে পারবেন। সো এই ভিডিওতে মূলত যে বিষয়গুলো থাকবে, আমি একটা জাস্ট সামারি আইডিয়া আপনাদের শুরুতে দেই, কারণ কী নিয়ে আলাপ করবো সেটা না বুঝলে তো ইন্টারেস্টটা জাগে না। প্রথমত, আমি তো অনেক দিন ধরে বলছি 2026 সাল থেকে, এখন না, এখন অনেকেই বলা শুরু করেছে, আমি দেখতে পাচ্ছি অনেকেই বলছে হোল্ড করেন। আমি তাদেরকে কংগ্রাচুলেট করি, আমি তাদেরকে অভিনন্দন জানাই। আসলেই হোল্ড করতে বলা উচিত, প্রত্যেকেরই উচিত। ওই একটু লাভ হলে সেল করে দেন, এই ধরনের কনসেপ্টে এখন বুলিশ মার্কেটে থাকা উচিত না, কারণ আমরা গত 5-7 বছর বুলিশ মার্কেট পাই নাই, আমাদের মাইন্ডসেটটা নষ্ট হয়ে গেছে। সো আজকে আমি দেখাবো, আমি যে বলতেছি যে আমরা 7 দিন 15 দিনের জায়গায় 2 মাস 3 মাস 6 মাস মেয়াদি একটা স্টককে ট্রেডিং, পজিশন ট্রেডিংয়ের এন্ট্রি বা এক্সিটের জন্য প্ল্যান করি, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি করলে লাভ হচ্ছে কি না, নাকি জাস্ট বলার জন্য বলে দিচ্ছি। সো আজকে যেটা বলবো সেটা তো 2-3 মাস পরে রিফ্লেক্ট করবে। সো 2 মাস আগে যেটা বলেছি সেটা কি রিফ্লেক্ট করেছে? একটা না, ধরেন একটা ভিডিওতে 5টা শেয়ার নিয়ে বলেছি, 5টার মধ্যে 5টারই ইন্ডিভিজুয়ালি কী কন্ডিশন সেটা বুঝবো। যদি 5টার মধ্যে 2টা করে, বাকি 3টা না করে থাকে, তাহলে ডেফিনেটলি এটা কিন্তু আসলে 50-50 হয়ে গেল, বা 50%-এরও কম হয়ে গেল। সো মূল কথা, হোল্ড করলে কী লাভ হচ্ছে সেটা রিয়াল ডেটার মাধ্যমে ব্যাক টেস্টের রেজাল্ট আমরা দেখব। সেকেন্ড, যেহেতু আমি ট্রেডার, ট্রেডিং করা নিয়ে আমার আপডেটগুলো যায়, সো এই ক্ষেত্রে আমার মূল কনসার্ন থাকে কোন শেয়ারটা ট্রেন্ডি অবস্থায় আছে, এবং এর সাথে আরেকটা পয়েন্ট যোগ করতে হয় আমাকে, সেটা হচ্ছে ট্রেন্ডি অবস্থায় থাকলেও কোন শেয়ারটা ছোট স্টপ লসে আছে। এই 2টা কন্ডিশন না মেলা পর্যন্ত, সেটা ফান্ডামেন্টাল হোক, সেটা জাঙ্ক হোক, যাই হোক, আমি কিন্তু সেই শেয়ার নিয়ে কথাও বলি না, সেই শেয়ারটা আমার ওয়াচ লিস্টেও নিয়ে আসি না। সো প্রবলেম হচ্ছে, বিগত অনেকগুলো বছর মার্কেটের ভলিউমটা ছিল ড্রাই, আর ড্রাই ভলিউমে হাই পেড শেয়ার মুভ করতে পারে না। এটা লজিক্যালি, এটা আমার কারণে, আপনার কারণে বা কারো কারণে কিন্তু না, এটা লজিক্যালি লেনদেনের পরিমাণ অনুযায়ী শেয়ারের মুভমেন্টটা হবে। সো যে কারণে ফান্ডামেন্টাল শেয়ারগুলো অনেকটাই অবহেলিত ছিল, এবং খুব খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম যে ফান্ডামেন্টাল আমাকে রিটার্ন দিচ্ছে না, ফান্ডামেন্টাল দিয়ে আমি ক্যাপিটাল গেইন করতে পারতেছি না। দ্যাটস ওয়াই ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে খুবই কম কথা বলা হয়েছে, আমি এটা স্বীকার করে নিচ্ছি। সো আজকের ভিডিওতে প্রচুর পরিমাণ ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে কথা থাকবে। কথাটা, মূল পয়েন্টটা বোঝার চেষ্টা করেন। ফান্ডামেন্টাল শেয়ারের যেটা সুবিধা এবং যেটা অসুবিধা, দুইটাই আমি তুলে ধরবো, এবং আমি আপনাকে এটা বোঝানোর চেষ্টা করব যে আপনি যদি 16 টাকা 20 টাকা দিয়ে নাহি ক্যাপ কিনে 40 টাকাতেও সেল করতে পারেন, ডাবল করে ফেলতে পারেন, যতটুকু প্রফিট আপনি করতে পারবেন ফান্ডামেন্টাল শেয়ার দিয়ে সেফলি কীভাবে ঠিক ততটুকু পরিমাণ প্রফিট করা সম্ভব, এবং রিয়াল ডেটা দিয়ে, কোনো জাস্ট থিওরি না, রিয়াল ডেটা দিয়ে, সেটা আমি আপনাদের আজকের ভিডিওতে লাইভ শেয়ার করব। এরপরে রিয়াল কেস স্টাডি থাকবে ডেফিনেটলি। রিয়াল কেস স্টাডির মানে হচ্ছে, যেই ট্রেডগুলো রানিং আছে, ওপেন আছে, নিয়েছি বা আপনাদের সঙ্গে ডিসকাস করেছি, ভিডিওতে দেওয়া আছে, সেটা কেন নেওয়া হয়েছিল, ওইটা নেওয়ার সময় আপনাদেরকে ডেফিনেটলি একটা স্টপ লস বলা হয়। এখন আমার মুখ আছে, আমি বলে দিলাম, এটা তো কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে ওই স্টপ লসটা নেওয়ার লজিকটা কী ছিল। এই লজিকটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে পরবর্তীতে আপনি যখন আপনার জন্য একটা শেয়ার সিলেকশন করবেন, বা আপনার হাতে থাকা কোনো একটা শেয়ারের চার্টের দিকে যখন তাকাবেন, তখন আপনিও একটা আনুমানিক কাছাকাছি লেভেলের স্টপ লস কিন্তু নিজেও ডিফাইন করতে পারবেন। সো মূল উদ্দেশ্য হচ্ছে ফিউচার রিয়াল কেস স্টাডির মাধ্যমে আপনাকে লজিকটা বুঝিয়ে দেওয়া, সেল করার লজিক, বাই করার লজিক, এবং স্টপ লস সেট করার লজিক। ফাইনালি এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে ফিউচার প্রুফ। কারণ ধরেন যতই বলি না কেন, পাস্ট ইজ পাস্ট। সো আমি আপনাকে গত মাসের বা তার আগের মাসে যেগুলো ভালো করতেছে দেখাচ্ছি, বোঝাচ্ছি, এগ্রি, এটা আপনার ব্রেন মানবে, ঠিক আছে। বাট আপনার মধ্যে সেকেন্ড প্রশ্নটাই চলে আসবে, ভাই এখন একটা শেয়ার দেখান, এখন রিসেন্ট যেটা ট্রেন্ড তৈরি করছে সেটাকে কিভাবে ফলো করব, সেই ধরনের প্রশ্ন আপনার মধ্যে চলে আসবে। সো এই ফিউচার প্রুফটা কিভাবে প্লে করতেছে, অ্যাকচুয়ালি কিভাবে ফলো করতেছি, আপনার কিভাবে করা উচিত, সেটা থাকবে। এরপরে আমাদের এক্সপেকটেশনটা আসলে মার্কেট থেকে এখন কেমন হওয়া উচিত, কত পার্সেন্ট, কী রকম, কত গুণ, কোন শেয়ারে কতটুকু, কোন শেয়ারকে কীভাবে ট্রিট করা উচিত, এই পুরো বিষয়টা। অ্যান্ড ফাইনালি মার্কেটের কারণে হোক
বা ধরেন মার্কেট খারাপ ছিল, স্বাভাবিকভাবেই মার্কেট যখন খারাপ থাকে বিনিয়োগকারীদের শেয়ার মার্কেটে আস্থা কম থাকে, যে কারণে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট কম থাকে, এটা একটা রিজন। দ্বিতীয় রিজন হচ্ছে অনেক মানুষের টাকা হাইতে কিনে ওই সময় স্টপ লসের প্রচলন ছিল না, বা আপনি জানতেন না, বা আপনি জানতেন কিন্তু দিতে পারেন নাই, সামহাও মিস হয়ে গেছে, সো আপনি টপে এখনও পর্যন্ত আটকে আছেন। এরকম অনেক মানুষ আছেন যারা রিসেন্টলি বিভিন্ন শেয়ার থেকে রিলিজ হওয়ার সুযোগ পাচ্ছেন মার্কেটের ভালো পারফর্মের কারণে। সো ওই যে ফান্ডটা রিলিজ হচ্ছে, এখন তো মার্কেট টানে আছে, এখন যদি আবার হুট করে ওরকমই একটা শেয়ারের মধ্যে ঢুকে পড়ে টপের দিকে, এবং সেটাতেও যদি আবার পরবর্তীতে লসে পড়তে হয়, তাহলে তো আবার নতুন করে ট্র্যাপড হওয়ার একটা সম্ভাবনা থাকে। সো এই মুহূর্তে নতুন করে ফ্রেশ ফান্ড নিয়ে আসেন, কিংবা আপনার এক্সিস্টিং ফান্ড আপনি রোটেট করতে চান, রিলিজ করতে চান, যেটাই হোক না কেন, সেই ফান্ডটা মার্কেটে নতুন করে এই টানের মাঝখান দিয়েও কীভাবে আপনি সেফলি ইনভেস্ট করতে পারেন, সেফলি কীভাবে নতুন করে ট্রেডে আপনি পার্টিসিপেট করতে পারেন, সেই পুরো জিনিসটা দেখাবো। ইন শর্ট, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাইকোলজির ব্যাপারে গত 3 মাস যাবৎ যা বোঝানোর চেষ্টা করতেছি সেটার একটা সমন্বয় সাধন করার চেষ্টা করব, এবং আজকের ভিডিওতে প্রচুর পরিমাণে স্টক থাকবে, অ্যাটলিস্ট 20+ স্টক থাকবে, যেগুলোর পজিশন কন্ডিশন দেখেন। পজিশন কন্ডিশন মানে এই না 20টা স্টক কালকে আপনাকে আমি কিনতে বলবো, এগুলো কেন এইভাবে বিহেভ করতেছে এবং এগুলোর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, এগুলোকে কম্পেয়ার করে পরবর্তী 20টা শেয়ারের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, ট্রেড প্ল্যান কেমন হওয়া উচিত, সেইটা বোঝানোর জন্য আমি ম্যাক্সিমাম যতগুলো সম্ভব স্টক দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনাদের কাজ মানে কি বললো, আমি কি বললাম, কমেন্ট বা জাস্টিফিকেশন পরে করেন, মন দিয়ে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, দেখার পরে নিজেকে প্রশ্ন করেন আপনার মধ্যে কি ইনপুট গেল, এবং তারপরে আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন, যাই বলেন, গালি দেন, কোনো সমস্যা নাই। আসেন 1 বাই 1। প্রথমে বলেছি হোল্ড করলে কী লাভ, তাহলে আমি এখান থেকে একদম সিম্পলি আজ থেকে 2 মাস আগে, আজকে 10ই জুলাই, আর 2 মাস আগে 8ই মে, 8ই মের ভিডিওটা আমি আপনাদের সাথে হুবহু শেয়ার করতেছি। এখানে যতগুলো শেয়ার নিয়ে কথা বলা হয়েছে এবং যে পর্যন্ত ডিসকাস করা হয়েছিল সেটার বেসিসে আজকের দিনে ঠিক 2 মাস পরে প্রত্যেকটা শেয়ারের কী অবস্থা। এখানে এইটা মুখ্য না, এই শেয়ারগুলো টার্গেট হিট করছে আমি ক্রেডিট, আমি অনেক আগে ওপেনলি বলেছি বর্তমান মার্কেটে স্টক নিয়ে ক্রেডিট নেওয়ার কিছুই নাই, আমার বেলায়ও কিছুই নাই, অন্য কারো বেলায়ও কোনো কিছু নাই, কারণ মার্কেট ভালো পারফর্ম করতেছে। আমার দায়িত্ব না, আমি পছন্দ করি বলতে পারেন, কারণ আমি এটা দায়িত্বর মধ্যে পড়ে না, আমার তো পরিবার না শেয়ার মার্কেট। সো আমি চাচ্ছি আপনাদেরকে কিছু মেসেজ কনভে করার জন্য, যাতে করে আপনি এই গোল্ডেন অপরচুনিটিটাকে কাজে লাগাতে পারেন, কারণ এই গোল্ডেন অপরচুনিটিগুলো শেয়ার মার্কেটে গড়ে 5 থেকে 7 বছর পরে, 2 বছর থেকে 2.5 বছরের জন্য আসে, এবং এটা মাথায় রাখতে হবে, এটা টানা 10 বছর থাকবে না। সো এই সময়টা যদি আপনি ভুল করেন, এই ভুলটাকে আবার অপরচুনিটি হিসেবে পেতে আবারও পরবর্তীতে 5 বছর ওয়েট করতে হতে পারে। দ্যাটস ওয়াই, যাই হোক, বোঝার চেষ্টা করেন। প্রভাতী ইন্স্যুরেন্স আপনাদেরকে মোরললেস 32 টাকা থেকে ফলো আপ করা হচ্ছে। এইটা কোথায় গেছে, কি হচ্ছে, আমি আর কিছুই বললাম না, আপনি নিজে মিলিয়ে দেখতে পারেন। শেয়ারটা ডাবল ক্রস করে উপরে উঠে গিয়েছে, অসুবিধা নাই, আমি এটা ডাবল করাইছি, ব্যাপারটা এরকম না, মার্কেটের কারণেই হয়েছে। আমি শুধু বোঝানোর চেষ্টা করতেছি যে শেয়ারগুলোকে যদি আপনি সময় দেন তাহলে শেয়ারগুলো কি করতে পারে। এই শেয়ারটা আপনাদের কোথা থেকে ফলো আপ করা হয়েছে, কী করা হয়েছে খুব ভালোভাবে আপনারা জানেন, আমি সেটা ডিসকাস করতেছি না, মুখ্য উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করেন। এত ভালো মার্কেটেও, ইন্স্যুরেন্সের এত ভালো মুভমেন্টের মধ্যেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই শেয়ারটা সেকেন্ড টাইম আবার উঠবে, কিন্তু 46 টাকা 40, দেখেন লেভেলে পয়েন্ট সহ লেখা আছে, 46 টাকা 40 পয়সার উপর এই শেয়ারটা না যাওয়া পর্যন্ত নতুন এন্ট্রি না করতে, কারণ এইখানে যখন নতুন করে উঠবে ওইখানে আপনি সেল করে দেন, পরবর্তীতে শেয়ারটা ফল করার একটা অপরচুনিটি তৈরি হতে পারে। জাস্ট সতর্কতা, আমি বলতেছি না ফিনিক্স ইন্স্যুরেন্স ভবিষ্যৎ আর বাড়বে না, ডেফিনেটলি বাড়বে। আজকের দিনে আমরা যদি একটু রিয়েল টাইম বোঝার চেষ্টা করি ঘটনাটা আসলে কি ঘটছে। মার্কেট তো ভালো, 2 মাস ধরে কিন্তু মার্কেট ভালো, ইন্স্যুরেন্স সেক্টর অনেক শেয়ার অনেক বেড়ে গেছে। এই শেয়ারটা এখনও পর্যন্ত 46 টাকা 40 পয়সার উপরে একদিন 10 পয়সা বেশি দিয়েও ক্লোজিং দেয় নাই। এগেইন, আমি কোনো ক্রেডিট নিচ্ছি না, আমি বোঝানোর চেষ্টা করতেছি, আপনার মাইন্ডসেট ক্লিয়ার থাকতে হবে। আদারওয়াইজ এই ভিডিওটাতে এই স্টকটা পার্টিকুলারলি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে, এত ভালো মার্কেটেও যদি আপনি টপে গিয়ে ভুল জায়গায় ভুল সিদ্ধান্ত নেন না, আপনি দেখবেন ওই সেক্টর ভালো করতেছে, আশেপাশে অনেক শেয়ার ফাটিয়ে ফেলতেছে, বাট আপনি এগেইন ট্র্যাপড হবেন। আমি আপনাকে লিখিত দিতে পারি, এই মার্কেটেও নতুন করে বুলিশ ট্রেন্ড থেকে শেয়ার ডাউন ট্রেন্ডে যাবে, সংখ্যায় খুবই কম, বাট যাবে। সো এই স্টকটা দেখানোর উদ্দেশ্য আপনাকে ভুল জায়গায় ভুল সিদ্ধান্ত যাতে আমরা না নিই। দেখানো আছে যে এটা ব্রেক করে রিটেস্ট করলে নতুন এন্ট্রি, আদারওয়াইজ এটাতে নতুন এন্ট্রি নেওয়া যাবে না।
পায়োনিয়ার ইন্স্যুরেন্স, এটা তখন 60 টাকার আশেপাশে ছিল 61 টাকায়, এবং দেখানো হয়েছিল ভয় পাওয়ার কিছুই নাই, সুইং তৈরি করতেছে। এটা প্রথম টার্গেট 72 টাকা 70 পয়সা, পরবর্তী টার্গেট নেওয়ার কথা বলতেছি না। আমার আজকের উদ্দেশ্য আপনাকে শেয়ার কেনানো না, আপনি শুধু সিচুয়েশনগুলো বোঝার চেষ্টা করেন। 72 টাকা ক্রস করে প্রথম টার্গেট হিট করে ফেলছে। বাজার যদি আগামী সপ্তাহে ইন্স্যুরেন্স সেক্টর ভালো প্লে করে, যেটা আমি ধারণা করতেছি ভালো প্লে করবে, কেন করবে কীভাবে করবে সেটাও দেখাবো, সেই ক্ষেত্রে এই শেয়ারটা 82-84 টাকা পর্যন্ত আপনি পেতে পারেন। আপনি এই যে সবুজ ক্যান্ডেলের নিচে স্টপ লস ধরে ওয়েট করতে পারেন। মূল কথা ওটা না, মূল কথা হচ্ছে আপনি যদি সময় দেন তাহলে শেয়ার আপনাকে রেজাল্ট দিচ্ছে কিনা সেইটা দেখানো হচ্ছে আমার মূল অবজেক্টিভ, নাথিং এলস। এরপরে সোনার বাংলা ইন্স্যুরেন্স, এই শেয়ারটা আপনাদেরকে সেই 28 টাকা থেকে ফলো আপ করা হচ্ছে। পরবর্তীতে যখন এই শেয়ারটা ব্রেকআউট করে, রিটেস্ট করে, তখন এই শেয়ারটাকে স্পেসিফিকভাবে 50+ টার্গেট বলা ছিল, এবং চার্টে যদি আপনি দেখতে পান, চার্টে 50 টাকা 60 পয়সাই মার্ক করা আছে এই শেয়ারটার টার্গেট। আজকে একটু সোনার বাংলা ইন্স্যুরেন্সের দিকে আমরা তাকাই, ঠিক 2 মাস পরে 50 টাকা 60 পয়সা আমাদের টার্গেট ছিল। চার্টটা যেভাবে ছিল আনটাস্ট অবস্থায় আছে, এক সুতাও আমি নাড়াই নাই, 50 টাকা 60 পয়সায় হিট করছে। আমি কখনোই বলতেছি না এই শেয়ারটা ভবিষ্যতে 100 টাকা হবে না, আমি কখনোই বলতে পারবো না। মার্কেট ভালো করলে এই শেয়ার 500 টাকাও হতে পারে, সেটা ডিফারেন্ট কল। কল হচ্ছে আপনি কি এই শেয়ারটা 28 টাকা থেকে 50 টাকা 60 পয়সা পর্যন্ত ধরে রাখতে পারছেন কিনা। যদি না পেরে থাকেন, নিজেকে প্রশ্ন করেন যে আমি কেন ধরে রাখতে পারলাম না। অ্যানালাইসিসের মধ্যে বা আমার ডিরেকশনের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল না। এরপরে ফার কেমিক্যাল দেখানোর উদ্দেশ্য কিন্তু টার্গেট না, আমি বুঝাচ্ছি, একটু আমাকে সময় দেন, আমি দেখাচ্ছি। ফার কেমিক্যালে 2টা শেয়ারের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়েছিলাম যে এই যে জোনটা, এই জোনটা হচ্ছে কালেকশন জোন বা অ্যাকুমুলেশন জোন। এই অ্যাকুমুলেশন জোনে যতক্ষণ পর্যন্ত শেয়ার এখানে কালেকশন হচ্ছে, শেয়ার ভেদে এই অ্যাকুমুলেশনটা 3 মাসেরও হতে পারে, এই অ্যাকুমুলেশনটা 3 বছরেরও হতে পারে। আমি একটু লাইভ চার্টেই যাই, এই হচ্ছে সেই জোনটা, রাইট? সো এই জোনের মধ্যে যখন কোনো শেয়ার থাকে, একজন প্রফেশনাল ট্রেডার, আপনার যদি টার্গেট থাকে আমি উইদিন দ্য ইয়ার একটা ভালো প্রফিট করতে চাই, মানে একটা শেয়ারকে আমি 1 বছরের বেশি সময় হোল্ড করব না, বাট ওই 3 দিন 7 দিনের কথাও বলতেছি না, 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত একটা ট্রেড আমি ক্যারি করব, একটা ডিসেন্ট হেলদি প্রফিট আমি চাই, সেই ক্ষেত্রে এরকম অ্যাকুমুলেশন জোনে আমি এন্ট্রি সাজেস্ট করি না। আপনি নিতে পারেন, আপনি যদি ইনভেস্টার হন বা আপনার যদি আলাদা কোনো সাইকোলজি থাকে যে এখানে আপনি কিনতে পারেন, আপনার অভ্যাস আছে, ডেফিনেটলি ইউ ক্যান গো ফর ইট, আমার কোনো আপত্তি নাই। বাট আমার লজিক হচ্ছে যখনই অ্যাকুমুলেশন জোনটা ব্রেকআউট করবে তখন আমি শেয়ার কিনবো না, কিন্তু ব্রেকআউট করলে আমি ওয়াচ লিস্টে নিয়ে আসবো, এবং ওয়াচ লিস্টে নিয়ে আসার পর যখন আমি একটা ডিপ ব্রেকডাউন পাবো, এবং আমি আপনাদেরকে পার্সেন্টেজ সহ বলে দিয়েছিলাম যে যেখান থেকে উঠবে সেখান থেকে আপনারা ফিবোনাচি রিট্রেসমেন্টের মাধ্যমে মেজার করে দেখার চেষ্টা করবেন যে 61%-এর আশেপাশে যদি ঘুরে, সেটা খুবই ভালো একটা জায়গা এন্ট্রি করার জন্য। এটা হচ্ছে সেই 61% জোন, এবং এই 61% জোন থেকে আপনি যখন এরকম একটা কনফার্মেশন ক্যান্ডেল পান, এই ক্যান্ডেল আপনি এন্ট্রি করতে পারেন। নট নেসেসারি আপনি এই ক্যান্ডেলই করতে পারছেন, কিনেন পরের দিন কিনেন, অসুবিধা নাই, এইখানে পরের দিনই দেখানো আছে। এরপর থেকে এই শেয়ারটার প্রাইস 21 টাকা, আজকেও দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই শেয়ারটা সেই 21 টাকা পর্যন্তই গিয়েছে। হ্যাঁ, এগেইন আমি ধারণা করছি আগামী সপ্তাহে এই শেয়ারটা 24 টাকা ক্রস করে ফেলার সম্ভাবনা আছে, সেটা ডিফারেন্ট কল, আমি ওইটা আপনাকে বুঝাইতে আসি নাই। মূল বক্তব্য হচ্ছে কেন এইখানে শেয়ার কিনবো না। দেখেন, আমি এক একটা শেয়ার যখন দেখাচ্ছি এক একটা মেসেজ দিচ্ছি। ফিনিক্স ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমি আপনাকে বললাম এত ভালো মার্কেটেও কেন আপনি ভুল জায়গায় এন্ট্রি করলে আপনি আটকা পড়বেন, এটা বুঝাইলাম। আমি যখন আপনাকে সোনার বাংলা ইন্স্যুরেন্স দেখাইলাম, আমি এটা বোঝানোর চেষ্টা করলাম যে এত লম্বা সময়ের পরেও টার্গেট 100টা চেঞ্জ হয় নাই, সেই 50 টাকা 60 পয়সাতেই গেছে। আর এখন যখন আমি ফার কেমিক্যাল দেখাইলাম, আমি আপনাকে এইটা বোঝানোর চেষ্টা করলাম কেন আপনি এইখানে এন্ট্রি নেবেন না, রেদার দেন আপনি এইখানে এন্ট্রি নেবেন এবং আপনি আপনার প্রপার টার্গেট পর্যন্ত সেটাকে হোল্ড করবেন, ক্যারি ফরওয়ার্ড করবেন। এবার ফার কেমিক্যালের পাশাপাশি আরেকটা শেয়ার আমি আপনাকে এখানে দেখাবো, যেটা আপনাকে বুঝতে আরও বেশি সুবিধা করবে, সেটা হচ্ছে ইউনিক হোটেল। আমি আপনাদেরকে ওই ফার কেমিক্যালের সাথে কম্পেয়ার করে বুঝিয়েছিলাম যে ফার কেমিক্যাল কোথায় কিনবো আর ইউনিক হোটেল কেন এখানে কিনবো না। দেখেন, এই ভিডিওতে খুব সুন্দর করে বলা আছে যে ফার কেমিক্যাল যখন এটা ব্রেকআউট করবে তখন আমি ওয়াচ লিস্টে আনবো, যখন ডিপ কারেকশন দিয়ে রিভার্সাল করবে আমি এন্ট্রি করব, রাইট? এবং এটার পাশাপাশি আপনাকে ইউনিক হোটেল দেখানো হয়েছিল যে এই জোনে আমি কেন এন্ট্রি করব না, এবং যেদিন এই জোনটা এই ফার কেমিক্যালের মতো ঘটনা ঘটাবে সেই দিন এই ডিপ কারেকশনের রিভার্সালে আমি ইউনিক হোটেল এন্ট্রি করবো। এক্স্যাক্ট এইভাবেই কথাগুলো বলা আছে। ফলাফল হিসেবে আমি আপনাদেরকে দেখাতে পারি সেটা হচ্ছে ইউনিক হোটেল যেদিন ব্রেকআউট করলো সেদিন আমি আসলে ওয়াচ লিস্টে নিয়ে আসলাম, আর যেদিন ডিপ কারেকশন করে একটা ভালো রিভার্সাল ক্যান্ডেল দিয়ে উঠা শুরু করলো, আমি এই ক্যান্ডেলে সিলেক্ট করি নাই, আমি অযথা অন্য কিছু বলবো না, এই ক্যান্ডেলে এই শেয়ারটাকে পিক করা হয়েছে এবং পরের দিন থেকে এই ট্রেডটা এখনো পর্যন্ত ওপেন আছে। একটা টার্গেট হিট করে, সেকেন্ড টার্গেট নিয়ে পরে কথা বলতেছি, আমি আগে ডকুমেন্ট দেখাই, আদারওয়াইজ কনফিউশন ক্রিয়েট হয়। সো
ডকুমেন্টে যদি আসি, আমি এগুলো সবগুলো বুঝাবো, এগুলো ফান্ডামেন্টালের পার্টে আমি সবগুলো বুঝাবো। আমি শুধু আপনাদেরকে এইটুকু দেখাচ্ছি এখন এই পর্যন্ত যে 39 টাকা 40 পয়সায় স্টপ লস ধরে 41 টাকা 50 পয়সার সময় এই শেয়ারটাতে এন্ট্রি করা হয়েছে। ফার্স্ট টার্গেট ছিল 46 টাকা, সেকেন্ড টার্গেট 51 টাকা। টার্গেটগুলো কেন, স্টপ লস ওখানে কেন, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিওতে বোঝার জন্য। খেয়াল করবেন, সেটা হচ্ছে এই জোনে এন্ট্রি করবো না, সেটাতে ভিডিওতেই বলা আছে। কিন্তু যখন এই জোনটা ব্রেকআউট করে ফেলছে, তার মানে কি এখন একটা মুভমেন্টের সময় চলে আসছে। কিন্তু এই দিন যখন আপনি কিনবেন, সাধারণ পাবলিক যে ভুলটা করে, এরপর আপনি দেখবেন শেয়ার ফল করতেছে, আপনার স্টপ লস হিট করতেছে। আপনি এই ক্যান্ডেলে কিনছেন, এই ক্যান্ডেলের নিচে স্টপ লস ধরে হিট হয়ে গেছে। রেদার আপনি ওয়েট করেন, কনফার্মেশন আসুক, পরবর্তী সুইংয়ে আপনি ভালো ভলিউম পাচ্ছেন। এই ক্যান্ডেল অলরেডি আপনি ভালো ভলিউম পেয়ে গেছেন, এবার এই ক্যান্ডেলে আপনি এন্ট্রি করেন। এইখানে 39 টাকা 40 পয়সায় স্টপ লস ধরা ছিল হচ্ছে এই ক্যান্ডেলের এন্ট্রি হিসাব করে। আবারও দেখাচ্ছি, এগুলো আমি একটু উঠে দিই, হ্যাঁ, আপনার যাতে দেখতে সুবিধা হয়। 39 টাকা 40 পয়সা এই সবুজ ক্যান্ডেলের বটম, এই সবুজ ক্যান্ডেলের বটম, এবং এইটা স্টপ লস ডিফাইন করা হয়েছে এই ক্যান্ডেলে এন্ট্রি হয়েছে এইটা ভেবে। আপনি এখানে কিনছেন, মার্কেটের দেখার বিষয় না, কথাটা বোঝার চেষ্টা করেন, গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনি বলতে পারেন আমি এই ক্যান্ডেলে কিনছি, এই কারণে আমি এই ক্যান্ডেলের নিচে স্টপ লস ধরছি, এটা আপনার মনের শান্তি। মার্কেট তো এটা ট্রিট করবে না। মার্কেট এইখানে ব্রেকআউটটা দিছে, তার মানে ব্রেকআউট ইনিশিয়েট করছে এই ক্যান্ডেলের থ্রুতে, পরবর্তীতে এই ক্যান্ডেলে কনফার্মেশন আসছে। সো এই ব্রেকআউট যেই ক্যান্ডেলের থ্রুতে ইনিশিয়েট করছে মার্কেটে, তারপর থেকে এন্ট্রি হয়ে গেছে, বিভিন্ন মানুষ এন্ট্রি করছে, এরপরে রিটেস্ট হয়েছে। সো এই যে রিটেস্টটা হচ্ছে, আপনি যদি প্রপারলি এই জায়গাটাতে স্টপ লস ডিফাইন করতে না পারেন, তাহলে আপনার স্টপ লসটা হিট হয়ে যাবে। যে কারণে 39 টাকা 40 পয়সা হচ্ছে প্রফেশনাল স্টপ লস। যদিও একটু উপরে দেখা যাচ্ছে, আমি চাইলেই এখানে স্টপ লস ধরতে পারি, বা এই ক্যান্ডেলে কেনার ক্ষেত্রে আমি চাইলেই এখানে স্টপ লস ধরতে পারি, সেইটা প্রফেশনাল অ্যাপ্রোচ না। সেক্ষেত্রে মাঝে মাঝে আপনি, অনেকে বলে স্টপ লস সুইপ হয়ে গেছে, লিকুইডিটি সুইপ হয়ে গেছে। অবশ্যই লিকুইডিটি সুইপ হবে, বাট লিকুইডিটি যে সুইপ হবে এটা তো আপনি আমি জানি। তাহলে আপনি লিকুইডিটির জায়গাতে স্টপ লস কেন রাখবেন? আপনি প্রফেশনাল লেভেলে স্টপ লস রাখেন, আপনার স্টপ লস হান্ট হবে মাত্র 10 থেকে 20%, এর বেশি না। স্বাভাবিক একটা ব্যাপার, অন্তত বুলিশ মার্কেটে। এবার আসেন 46 কেন প্রথম টার্গেট, 51 প্লাস কেন দ্বিতীয় টার্গেট, আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি, আপনার হয়তো বা কাজে লাগবে। প্রিভিয়াস সুইং হাইটা খেয়াল করেন, 45 টাকা 90 পয়সায়। এটাকে একটা মিউচুয়াল পয়েন্টে রাখার জন্য আমি 46 টাকা বলেছি। আমি খুব ভালোভাবেই জানি যে 46 টাকা যখন ব্রেকআউট করবে, খেয়াল করেন, 46 টাকা যখন ব্রেকআউট করবে তখন মার্কেটে খুব একটা উৎফুল্ল তৈরি হবে এবং সাধারণ পাবলিক এই ক্যান্ডেলের মাথায় এসে ঝাঁপিয়ে পড়বে। আর যদি এই ক্যান্ডেলের মাথায় শেয়ারটাকে ধরতে না পারে, পরের দিন কিন্তু এই শেয়ারটা এই পর্যন্ত উঠে গেছিল, অর্থাৎ এই পর্যন্ত সবুজ ক্যান্ডেল ছিল। সো তখন যারা আগের দিন প্ল্যান করছিল ধরতে পারলাম না, পরের দিন কিন্তু ঠিকই ধরছে। এবং মার্কেট যেটা করবে, মার্কেট কেনার পরে, ধরেন এই ক্যান্ডেলেই তো অ্যাকচুয়ালি মানুষ কিনছে, কেনার পরে মার্কেট তাকে স্টপ লস হান্ট করানোর জন্য পরের দিন ফল সে ভয় পাবে, তারপরের দিনও প্রাইস ফল। এই রানিং ক্যান্ডেলে যাদের একটু সাইকোলজি দুর্বল বা স্টপ লস কোথায় এটা বুঝে না, তারা এক্সিট করে বেরোয় যাবে। সো এইটা হচ্ছে রিটেইলারদের ফার্স্ট এক্সিট পয়েন্ট। ধরেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও দেখতেছেন বা বিভিন্ন আপডেট আসতেছে, এন্ট্রি করছেন, পরের দিন 4-5% বাড়ছে, এরপর একটা হল্ট পেয়ে গেছেন, 15% প্রফিট, এর থেকে বেশি তো আর কিছু লাগে না, 15% প্রফিট, হল্ট পেয়ে গেছেন, ডেফিনেটলি চোখ বন্ধ করে সেল করে দেন। সো এই যে প্র্যাকটিসটা, এটা আমি কোনো ভিডিও বা অ্যানালিস্টের কথা বলতেছি না, এই কনসেপ্টটা আমাদের বাংলাদেশের বিনিয়োগকারীদের বেশিরভাগ মানুষের মাইন্ডসেটের মধ্যে গেঁথে গেছে, এবং এটা তাদের ভুল না, কারণ গত 5-7 বছর মার্কেট এইটুকুই ম্যাক্সিমাম অপরচুনিটি দিছে, এর থেকে বেশি অপরচুনিটি মার্কেট দেয় নাই। সো তখন যখন আপনি এইটা সেল করেন নাই, আলটিমেটলি প্রাইস এখানে চলে আসছে, সো আপনি প্রফিটটা আর দেখতে পারেন নাই পরবর্তীতে। বাট এখন কিন্তু সেই সময় না। সো এনিওয়ে, সেটা আমার গ্রুপে হোক, অন্য মানুষের গ্রুপে হোক, বা আমার ভিডিও দেখে হোক, ওই ক্যাটাগরির মানুষ তো আছে যারা 15% প্রফিটে খুশি খুশি সেল করবে, তাদের জন্য টার্গেট হচ্ছে 46 টাকা। আসেন এবার 51 টাকা কেন টার্গেট? পরবর্তী সাপ্লাই জোন হচ্ছে এইটা। আপনি যদি আমাকে মানে মেরেও ফেলেন, টু বি অনেস্ট বলতেছি, তাহলে 46 টাকা থেকে এই যে 51-52 টাকার মাঝখানে 47 টাকায় সেল করা, 48 টাকায় সেল করা, 49 টাকায় সেল করা আমার পক্ষে সম্ভব না। না বলা সম্ভব কাউকে, না আমার পক্ষে এটা এক্সিকিউট করা সম্ভব। কারণ এই লেভেলের পরে, এই লেভেলের আগে, এই লেভেলটা কোন লেভেল আসলে? এই লেভেলটা হচ্ছে এই যে পিনবারটা আছে বড় ক্যান্ডেলের মাথায়, বা এই যে ক্যান্ডেলটা আছে, আপনি এটা আরও ছোটও করতে পারবেন। হ্যাঁ, আমি যদি এইখানে ধরি তাতেও কোনো ভুল নাই। সুইং হাইটা, প্রিভিয়াস সুইং হাইটা, দ্যাট মিনস এই 51 টাকা ধরছি আমি মিনিমাম, ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম 53 টাকা। এই যে জোনটা, এই জোনটা আপনি আগামী সপ্তাহে পেয়ে যাবেন। আমি ওপেন ভিডিওতেই বলতেছি দেখে আপনি এটার প্রাইস ফল করাইতে পারবেন না, এটা নিয়ে আমার প্যানিক নেই, কোনো সমস্যা নাই। সো এইটা হবে আপনার সেকেন্ড টার্গেট। এটাই কি শেষ টার্গেট? ডেফিনেটলি না। এটা তো 85 টাকা দামের শেয়ার, ম্যাক্সিমাম টাইম 80-85 টাকায় থাকতো।
বিষয় ওইটা না, বিষয় হচ্ছে যেদিন এই শেয়ারটা এখানে ব্রেকআউট করবে দুইটা অপশন হবে, হয় এইখানে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে নিচে এসে সাপোর্ট নিয়ে উপরে উঠে ব্রেকআউট করে বেরোবে। যদি এই ঘটনা ঘটে তাহলে খেয়াল রাখবো স্টপ লস ট্রেল করব। বর্তমানে ধরেন আমি আপনাদেরকে দেখাই দেই, এই স্টপ লসটা এখন কোথায় চলে আসছে, এখানে চলে আসছে। সো এখানে স্টপ লস ট্রেল করে ওয়েট করবো, ডেফিনেটলি এই প্রাইজের নিচে নামার সম্ভাবনা খুবই কম। সো যদি নিচের দিকে আসে এইটার কাছাকাছি আবার বাই 5% 6% স্টপ লসে রিএন্ট্রি করবো, কোয়ান্টিটি বাড়াবো, বুঝছেন, কোয়ান্টিটি বাড়াবো। যদি এই ঘটনা না ঘটে তাহলে যেটা ঘটবে তাহলে এই ঘটনা ঘটবে। যদি এই ঘটনা ঘটে তাহলে এই কনফার্মেশন পেয়ে রিভার্সাল হইলে তখন এই স্টপ লসটাকে এইখানে নিয়ে এসে এই 51-52 টাকায় তখন আবার কোয়ান্টিটি বাড়াবো এবং পরবর্তী টার্গেট কোথায় হবে তখন ডিফাইন করব। ট্রেডিংয়ের নিয়ম এটাই। আমি জানি না আপনাকে বুঝাইতে পারতেছি কিনা, বাট আমি সামনে আরও কিছু নিয়ে আসতেছি, আপনি না বুঝে পার পাবেন না, এগেইন না বুঝে পার পাবেন না। আসেন, এই ভিডিওতে প্রায় 5টার মতো শেয়ার ছিল, 5টার 2 মাস পরের ফিউচার কি গেছে সেটা আমি আপনাদেরকে খুব স্পষ্টভাবে উল্লেখ করার চেষ্টা করেছি। সো হোল্ড করলে কী লাভ হয় একটা বেসিক ধারণা আমার মনে হয় ওভারঅল দিতে পারছি, যে একটা সিঙ্গেল ভিডিও থেকে আমি আরেকটা জিনিস আমি আপনাকে বলে দিই। আপনি বলবেন, আমি জানি অনেকে মনে করতে পারেন ভাই আপনি গত 3 মাসে কম করে হলেও 30টা স্টক দেখাইছেন, সো ওই 30টা স্টক থেকে 5টা স্টকই আসলে এরকম বাড়ছে, এই কারণে ওই 5টা আপনি ভিডিওতে দেখালেন। আমি অ্যাপ্রিসিয়েট করি আপনার কমেন্টকে। আপনাকে আমি একটা দায়িত্ব দিচ্ছি, আমার ভিডিওগুলো তো পাবলিক প্ল্যাটফর্মে ওপেন আছে, আপনি এই ভিডিও থেকে খুঁজে বের করেন আমার কয়টা স্টক 2026 সালে স্টপ লস হিট করছে। ডেফিনেটলি হিট করছে, আমিও জানি হিট করছে, কয়টা হিট করছে আমি আপনাকে ডেটা দিব, কয়টা স্টক 50% প্লাস প্রফিট জেনারেট করছে, আপনি আমাকে ডাটা দিবেন কয়টা স্টক স্টপ লস হিট করছে। এবং দ্বিতীয়ত যে স্টকটা স্টপ লস হিট করছে এমন কোনো স্টক আছে কিনা যে স্টকে 10% লস হয়েছে, 10%-এর বেশির কথা বাদ দেন, 10% লস হয়েছে এমন কোনো স্টক আমার চ্যানেলে আছে কিনা 2026 সালে, এবং যে স্টকগুলোতে 50% প্লাস প্রফিট হয়েছে সেটা কতগুলো। সো এইটা আপনার হাতে থাকলো, আপনি আমাকে প্রুফ সহ কমেন্ট করেন, আমি আপনাকে ডাটা দিয়ে বুঝিয়ে দিব যে আসলে কি। এনিওয়ে আসেন ফান্ডামেন্টাল শেয়ারের ব্যাপারে একটু কথা বলি। টু বি অনেস্ট, ফান্ডামেন্টাল শেয়ারের প্রতি আমার কোনো আপত্তি নাই। ফান্ডামেন্টাল শেয়ার যে ভালো, মানসিকভাবে যে শান্তি পাওয়া যায় এটা আমি ব্যক্তিগতভাবেও ফিল করি। সিচুয়েশনটা হচ্ছে ফান্ডামেন্টাল নন ফান্ডামেন্টাল বলে মার্কেটে ট্রেডিংয়ে কিছু নাই, ভলিউমের উপর নির্ভর করে কোন ক্যাটাগরির শেয়ার এখন মুভ করতে পারে। বর্তমান মার্কেটে ফান্ডামেন্টাল শেয়ার ডেফিনেটলি মুভ করতে পারে, এটা মাথায় রাখেন প্রথমে। সো বর্তমান মার্কেটে ফান্ডামেন্টাল শেয়ার আমি তো নিজেও ট্রেড করতেছি, আমি আপনাকে একটা না 6টা বা 7টা ফান্ডামেন্টাল শেয়ার ট্রেড করছি গত 2 মাসে, সবগুলোর হিস্ট্রি, লজিক, কেন এন্ট্রি নিছি, কোথায় নিছি, স্টপ লস কোথায়, টার্গেট কোথায়, কেন এটা বুঝিয়ে দিচ্ছি। জাস্ট এই একটা মেসেজ দেখেন, এই মেসেজটা গত 2 দিন আগের, আজকে বৃহস্পতিবার রাত, এইটা হচ্ছে সোমবারের মেসেজ। ওখানে আমি কি লিখছি এত বিস্তৃত পড়তেছি না, আমি শুধু নামগুলো বলতেছি। ইউনিক হোটেল এবং ইএইচএল একই সঙ্গে দেওয়া হয়েছে রিসেন্ট এন্ট্রির জন্য। ইউনিক হোটেলের চার্ট তো কেবল ব্যাখ্যা করলাম, ইএইচএলেরটা একটু পরে করব। অ্যান্ড সর্বপ্রথম যে ফান্ডামেন্টালটাতে ইনভেস্ট করা হয়েছে সেটা হচ্ছে তামিজউদ্দিন টেক্সটাইল। এটা এখনও টার্গেটে যায় নাই, 120-এর মধ্যে কেনা আছে, এখনও হোল্ডে আছে। ওপেনলি বললাম টার্গেট নিয়ে কথা বলতে চাচ্ছি না। গত মাসে যে 2টা শেয়ার ট্রেড করা হয়েছে এবং এখনও ট্রেড ওপেন আছে সেটা হচ্ছে কনফিডেন্স সিমেন্ট এবং ক্রাউন সিমেন্ট, এবং 2টা লেখা আছে 2টার জন্যই 80+ টার্গেট। কীভাবে কি আমি চার্টে দেখাচ্ছি। এবং গত মাসের লাস্টে 20 তারিখের আশেপাশে 2টা শেয়ার পিক করা হয়েছে, একটা হচ্ছে বিএসসি পিএলসি, একটা হচ্ছে এনভয় টেক্সটাইল। 2টাই টার্গেট হিট হয়ে গেছে, পরবর্তী টার্গেটের জন্য ফলো আপ করা হচ্ছে, মূল টার্গেট হিট হয়ে গেছে। এরপরে দেওয়া হয়েছে বিএসআরএম স্টিল। এই সবগুলো স্টক টানা, এর বাইরে আমি ওপেনলি বলতেছি যে ভিডিও দিচ্ছি না, এই মেসেজগুলো এখানে 75 জনের লাইকই আছে, আর এই পুরা পোস্টটা 750 জনের উপরে লাইভ মার্কেটে তারা দেখছে, তারা অনুধাবন করছে, তারা পার্টিসিপেট করছে। সো আমি 1 সুতা বাড়িয়ে বা কমিয়ে বলতে পারবো না, তারাও ভিডিওটা দেখবে। সো আপনি এইটুকু ট্রাস্ট রাখতে পারেন যে এখানে কোনো কিছু গোজামিল দেওয়া হচ্ছে না। আমার ভিডিওর মূল অবজেক্টিভ হবে এই 6টা বা 7টা চার্টে গিয়ে, এখন আমার অবজেক্টিভ শুরু হয় নাই। সো আমি এখানে কোনো ক্রেডিট নিচ্ছি এরকম চিন্তা না করে আপনি বোঝার চেষ্টা করেন যে এইগুলো কেন পিক করা হলো এবং কিভাবে আপনি পরবর্তীতে এগুলোকে ফলো করতে পারেন। আসেন একটা একটা করে যদি নিচের দিকে যাই, বিএসসি পিএলসি আমি একটু জুম করছি, খেয়াল করেন। বিএসসি পিএলসি এই প্যাটার্ন ফরমেশনের সময় এইখানে দেখেন ব্রেকআউট করছে, এই যে এই ক্যান্ডেলটা দিয়ে। আমি একটু আগে আবারও বলছি আপনাদের, ব্রেকআউট করলে এন্ট্রি নিব না, ব্রেকআউট করলে শেয়ারটাকে সিলেক্ট করব কেনার জন্য। এরপরে যদি রিটেস্টের পরে রিভার্সাল পাই তাহলে কিনবো। তার মানে কি, এখানে ব্রেকআউট করছে এবং ওই দিনই দেখানো হয়েছে এখানে একটা রিভার্সাল হয়ে এরকম হলে এখানে এন্ট্রি হবে, এবং যখন এন্ট্রিটা হয়েছে ঠিক এই ক্যান্ডেলেই এন্ট্রিটা হয়েছে, এবং স্টপ লস ছিল 143 টাকা। 143 টাকা কেন স্টপ লস ছিল আমি আপনাকে বলেছি আজকের ভিডিওতে, আমি আপনাদেরকে এটা বুঝাবো যে স্টপ লসটা কেন 143 টাকাই হলো। আসেন
খেয়াল করেন, আমি একটু আগে বলছি এই ক্যান্ডেলটা দেখছেন, আপনি এই ক্যান্ডেলটা বাদ দেন, আপনি যদি এই পুরা জোনটা দেখেন, এই পুরা জোনটা কিন্তু এটাই, মানে সবগুলো ক্যান্ডেল এখানে একটা বেস তৈরি করে ফেলছে 143 টাকায়, এবং এই 143 টাকার বেসকে কেন্দ্র করে এই পরবর্তীতে উত্থানটা হয়েছে, যে ক্যান্ডেলের এই জায়গাটা থাকতে এন্ট্রি হয়েছে। সো এই ক্যান্ডেলের নিচে যদি আপনি এইখানে স্টপ লস ধরেন, পরবর্তীতে এটা ইনকেস আপনার স্টপ লসটাকে হান্ট করতে পারে। সো প্রফেশনাল স্টপ লস ধরার নিয়ম হচ্ছে 143। আপনি স্ক্রিনশট নেন, দেখেন, পরবর্তীতে নিজে এটাকে রিয়েলাইজ করতে পারবেন। এরপর দেখেন কত সুন্দর করে আবার উঠে রিটেস্ট করছে। আচ্ছা, এবার টার্গেটের কথা বলবেন, 160 টাকা টার্গেট। এখানে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই, 160 প্লাসই টার্গেট ছিল, বাট রিয়ালিটি হচ্ছে যখন এটা রিটেস্ট করছে তখনও বলা হয়েছে 143 টাকা স্টপ লস। বেসিক্যালি আজকে এটা নতুন করে আবার এন্ট্রি পজিশনে আছে। তো মূল বক্তব্যটা হচ্ছে এইখানে, মূল বক্তব্যটা অন্য কোথাও না। খেয়াল করেন, বিএসসিপিএলসি 160 টাকা টার্গেট, কিন্তু সেটা হচ্ছে আগামী সপ্তাহ পর্যন্ত যারা ট্রেড প্ল্যান করতেছি তাদের জন্য। বাট যারা এটাতে পজিশন ট্রেডিং করতে চায়, যারা এটাতে 6 মাস বা 3 মাস এরকম একটা লম্বা সময়ের জন্য হোল্ড করে ফান্ডামেন্টালি গেইন করতে চায়, তাদের জন্য টার্গেট দেয়া আছে 230 টাকা। খেয়াল করেন, এবং এই চার্ট প্যাটার্নটা অলরেডি আমার চার্টের মধ্যে এখনও ডিফাইন করা আছে। এখন আপনি যদি চোখ দিয়ে না দেখতে পান বা আপনি যদি খেয়াল করার চেষ্টা না করেন, আপনি এই প্যাটার্নকে ট্রেড করতেছেন শর্ট টার্মে, অ্যাগ্রি, কোনো সমস্যা নাই। অথচ আপনি কি খেয়াল করছেন, এগুলো সব সরাই দিচ্ছি আপনার মানে কনফিউশন যাতে দূর হয়। আপনি খেয়াল করছেন কিনা, যেদিন 160 টাকার উপরে উঠছে সেই দিন এই শেয়ারটা লং টার্ম বিনিয়োগকারী যারা, তাদের ওয়াচ লিস্টে ঢুকছে। বুঝেন, এখানে ব্রেকআউট করলে আমার ওয়াচ লিস্টে ঢুকে রিটেস্টের পর আমি এন্ট্রি করি, তাহলে এইখানে যখন ব্রেকআউটটা করছে লং টার্ম এন্ট্রি ট্রিগার করছে, এরপরের দিন এখানে রিটেস্ট করছে, এরপরের দিন রিভার্সাল করছে। তার মানে এই শেয়ারটাতে আজকে নতুন করে হোল্ডিং বাড়ানোর দিন ছিল, কথার কথা বলতেছি। এটা 3 ডেজ ক্যান্ডেল, সো এটা আজকে না হয়ে একদিন আগেও, না আজকে চাইলে এই শেয়ারটাতে কেউ হোল্ডিং বাড়াতে পারতেন। এবং এটা টার্গেট অনেক আগে থেকেই আমি বলে রাখছি 230 টাকা। এবং 230 টাকা কেন? প্রথমত হচ্ছে এই শেয়ারটা তো এই অ্যাকুমুলেশন জোন ব্রেক করে ফেলছে, মুভমেন্টের কনফার্মেশন দিয়ে ফেলছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন এটা 1 মাসে হবে, 3 মাসে হবে, 6 মাসে হবে, উত্তর আমি জানি না, সত্যি জানি না। বাট এটা যে হবে সেটা আমি বিলিভ করি। যদি না হয়, যদি না হলে তো কোনো সমস্যা নাই। এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার নিচে, বেশি বড় না, 153 টাকা 50 পয়সা, এই যে এই ক্যান্ডেলটার নিচে 153 টাকা 50 পয়সায় স্টপ লস ধরে আমি 230 টাকা টার্গেট করে জাস্ট ঘুমিয়ে যাব। যদি কোনো কারণে 153 টাকা 50 পয়সার নিচে চলে যায় আমি সেল করে দিব। যদি না চলে যায় আমি 3 মাস, 4 মাস, 6 মাস ওয়েট করব, 230 টাকায় গেলে আমি সেল করব। এইটার কারণ হচ্ছে পরবর্তী সুইং হাইয়ের সাপ্লাই জোনটা হচ্ছে এইটা। এটা বানানো কোনো কিছু না, কাকতালীয় মন মর্জি 230 টাকা, ব্যাপারটা এরকম না। প্রথমতই গ্যাপ ফিল আপ করা তো বাকি আছে, ডেফিনেটলি গ্যাপ ফিল আপ করবে। সো এনিওয়ে, ভিডিওটা অনেক বড় হবে, 1 ঘন্টার থেকে বেশি হবে তো ডেফিনেটলি। আরও যদি বেশি সময় নেই তাহলে আরও অনেক বেশি বড় হয়ে যাবে। সো আমি আর বড় করতে চাচ্ছি না। সো বিএসসিপিএলসির পার্টটা পার হয়ে গেল। খেয়াল করছেন, এইখানে সবগুলো শেয়ার বাড়ছে এবং কনফিডেন্টলি বলা হয়েছে যে ইউনিক হোটেলও বেড়ে গেল, তাহলে কি ইএইচএল বাড়বে না? সোমবার দিন বলা হয়েছে এবং এখানে স্পষ্ট করে লেখা আছে একমাত্র ইএইচএল ব্যতীত সবগুলো ফান্ডামেন্টাল শেয়ার সফল হয়ে গেছে। এখন শুধু ইএইচএল এর টানটা আসা উচিত। এই দিন পর্যন্ত, সোমবার পর্যন্ত ইএইচএল বাড়ে নাই। আসেন একটু ইএইচএল এর দিকে যাই। ইএইচএল সোমবার পর্যন্ত আসলেই, এগুলা দরকার নাই, এগুলো উঠিয়ে দিচ্ছি আমি, আসলেই বাড়ে নাই। এই ছিল সোমবার পর্যন্ত, মন্ডে। হ্যাঁ, এরপরের দিন আমাদেরকে কেনার সুযোগ দিছে, জাস্ট এই 2টা দিনই সুযোগ দিছে। এরপর থেকে এইটা বর্তমান স্টপ লস 92 টাকা 30 পয়সা। 99 টাকা হচ্ছে ওই শর্ট টার্ম বিনিয়োগকারীদের টার্গেট। এটা সাপ্লাই জোন, খেয়াল করেন, এই যে সাপ্লাই জোন, অনুমান নির্ভর কিছুই না, শর্ট টার্ম বিনিয়োগকারীদের টার্গেট। এখানে মার্কেট 2 ভাবে রিয়াক্ট করতে পারে, ব্রেকআউট করতে পারে, অথবা এখান থেকে ফল করে সুইং তৈরি করে উপরে উঠতে পারে। উঠতে তো তাকে উপরেই হবে, এতে তো কোনো সন্দেহ নাই। সো আপনার একটা বোনাস গেল, সেটা হচ্ছে এইচএল যাদের হাতে আছে পরবর্তী টার্গেট 120 প্লাস মাইনাস, এটা আপনি এমনিতেও ফ্রিতে দেখতে পেয়ে গেলেন। বাট এটা কোনো সমস্যা না, দেখেন, আমি আপনাদের দেখার জন্যই দিতেছি, দেখার জন্যই, বোঝানোর জন্যই দিতেছি। মূল বক্তব্য হচ্ছে এটাও সাপ্লাই জোনে, অন্য কিছু না ভাই, এটা পরবর্তী সাপ্লাই জোনের মিডল পয়েন্ট, সাপ্লাই জোনে। এবং এইটা যখন ঘটবে, এটা 122 টাকায় গিয়ে থামবে না 122.5 টাকায় গিয়ে থামবে না 119.90, সেটাও আমি লাইভ মার্কেটে ডিফাইন করতে পারবো। ওইটা আমি ধারণার জন্য 120 দিয়ে রাখছি, এটা 122 হইতে পারে, 119 হইতে পারে, এটা লাইভ মার্কেটে আমি ফিক্স আউট করে ফেলতে পারবো। কীভাবে করে ফেলতে পারবো সেটাও একটু পরে দেখাচ্ছি, কোনো অসুবিধা নাই। গেল ইএইচএল, কনফিডেন্স ক্রাউন, ওগুলো একটু দেখাই যাতে আপনি কীভাবে পিক করতে হয়, কেন পিক করা হয়েছে সেটা বুঝতে পারেন, স্টপ লসটা বুঝতে পারেন।
এই শেয়ারটা পিক করা হয়েছে একইভাবে যেদিন এইখানে ব্রেক করছে, ওয়াচ লিস্টে আসছে এই রিটেস্ট, এই পুরা জোনটা হচ্ছে এন্ট্রি জোন। খেয়াল করেন, এই পুরা জোনটা এন্ট্রি জোন। এখন আপনি যততেই কিনেন, যেদিনই কিনেন, পুরা জোনটাই এন্ট্রি জোন। যদি আপনি মিসও করে থাকেন, দেখেন সুন্দর করে কনফার্মেশন দিয়ে রিটেস্ট করে আপনাকে দ্বিতীয়বার তৃতীয়বার সুযোগ দিয়ে তারপরে গেছে। আর টার্গেট ছিল 61 টাকা, আপনারা দেখতেই পাচ্ছেন চার্টের মধ্যে সুস্পষ্ট করে। কই এনভার্টেক্স, এই যে 61 টাকা ওই দিন থেকে টার্গেট পরবর্তীতে না, এই পোস্টেই কিন্তু এই যে সবার লাইক কমেন্ট দেওয়া আছে। সো 61 টাকায় কেন টার্গেট, আর 61 টাকায় গিয়ে কেন ফল করলো, এটা তো একটা প্রশ্ন নাকি? আপনি বাকিটা মিলিয়ে নিন। আমি সব কিছু এখন দেখাইতে গেলে অনেক বেশি সময় লাগবে। আপনি ব্যাকে গিয়ে এখানে দেখেন যে আমি সাপ্লাই জোন মার্ক করে এক্স্যাক্ট জায়গাতে টার্গেট রাখছি এবং কনফিডেন্ট ছিলাম যে এইটুকু মিস হওয়ার কোনো কারণ নাই, দ্যাটস ওয়াই আমি টার্গেট পাইছি। এর বাইরে আর কোনো কিছুই না। হ্যাঁ, জোর করে কোনো কিছু করার প্রয়োজন পরে নাই, পড়ার কথাও না। ক্রাউন সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, আসেন ক্রাউন সিমেন্ট কনফিডেন্স সিমেন্টে যাই। সেম ঘটনা, সুন্দর একটা প্যাটার্ন, ঠিক এই ক্যান্ডেলে এন্ট্রি, ঠিক এই ক্যান্ডেলে। বাট টু বি অনেস্ট, এই ক্যান্ডেলের পরের দিন এন্ট্রি নেওয়ার সুযোগ আসলে মার্কেট দেয় নাই। মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে স্টকটা হল্ট হয়ে যায়, কোনো সমস্যা নাই। এই ক্যান্ডেলে দেয় নাই, এই ক্যান্ডেলের পরে নিচে আবার রিটেস্ট করতে এসে এই ক্যান্ডেল এন্ট্রি দিছে এবং এই ক্যান্ডেল এন্ট্রি নেওয়াও হয়েছে দ্বিতীয়বার। সো এটার প্রথম টার্গেট 67 টাকা কেন ছিল? কারণ হচ্ছে এই সাপ্লাই জোন, এই সাপ্লাই জোন 67 টাকা। এখন এটা কি কাজ করে না? কাজ না করলে এখানে গিয়ে থামছে কেন? এখানে গিয়ে উত্থান পতন হচ্ছে কেন? ডেফিনেটলি এটার পরবর্তী টার্গেট আছে, আমি আপনাকে দেখাইও দিলাম, অসুবিধা নাই। কারণ এগুলো কিন্তু আমি লাইভ মার্কেটে অ্যাডজাস্ট করি, অন্ধের মতো কোনো কিছু ফলো করবেন না। কারণটা কি দেখেন, এটা 67 টাকা, তো এখন যদি এটা উপরে উঠে যায় তখন আমার কি হবে? তখন আমার স্টপ লসটা এখানে উঠে যাবে। এখন কিন্তু উঠবে না, এখন সর্বোচ্চ আমি এই পর্যন্ত উঠাতে পারবো, এখন কিন্তু এর উপর উঠাইতে পারবো না। তাহলে সেটা প্রফেশনাল অ্যাপ্রোচ হবে না। যদি এইখানে একটা বড় ক্যান্ডেল তৈরি করে ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে আমি তখন স্টপ লসটা এখানে উঠাবো, 81 দিকে চলে যাব। 81 গেলে সেল করে দিব? নট নেসেসারি। মার্কেট যদি ভালো থাকে আমি 81 গেলে কেন সেল করে দিব? আমি দেখবো ওখানে গিয়ে কীভাবে রিয়াক্ট করে। ওখানেও তো ব্রেকআউট দিয়ে উপরে রিটেস্ট করতে পারে, আমি কোয়ান্টিটি বাড়াবো। যদি ওখান থেকে রিভার্সালে আসে, সেল করে দিয়ে আমি কোয়ান্টিটি সুইং লোতে বাড়াবো। পদ্ধতিটা একই, পার্থক্য কিন্তু কোনো কিছু নাই। কনফিডেন্স সিমেন্টে আসবেন, কনফিডেন্স সিমেন্টের মধ্যে আরেকটা উত্তর আপনাদেরকে দিয়ে দেই। ওই যে নতুন মার্কেটে যারা ঢুকতে চাচ্ছেন, এন্ট্রি করতে চাচ্ছেন, তারা কিভাবে ঢুকবেন, একটা প্রশ্ন আমি আপনাদের জন্য রেখেছিলাম, ওটার উত্তর আজকের ভিডিওতে দিব বলেছিলাম। সেটা হচ্ছে, প্রথম কল হচ্ছে আপনি ফান্ডামেন্টাল শেয়ার দিয়ে শুরু করেন। কারণ যেহেতু আপনি নতুন করে ঢুকতেছেন, আপনি যদি একটা রিস্কি শেয়ারের মধ্যে যান, শেয়ারটা বাড়বে, শেয়ার নিয়ে কোনো কনফিউশন নাই যে রিস্কি শেয়ার বাড়বে না। কনফিউশন হচ্ছে আপনার মন নিয়ে। যেহেতু আপনি একটা ফ্রাস্ট্রেশন থেকে বেরিয়ে আসছেন, কিংবা আপনি নতুন করে একটা আতঙ্কের মধ্যে নতুন করে মার্কেটে ফান্ড ইনভেস্ট করতেছেন, আপনার সাইকোলজি আমার রানিং সাইকোলজির মতো হবে না। যারা মার্কেটে 5 বছর ধরে টিকে আছে, তার সাইকোলজি আপনার সাইকোলজি এখন এক হবে না। আপনি একদিন লাল দেখলে আপনার অতীত মনে পড়বে, সো আপনি ভয় পাবেন। এটা বুঝতে হবে আরেকজনের সাথে আপনার সাইকোলজির কিন্তু পার্থক্য আছে। দ্যাটস ওয়াই আপনাকে শুরুটা করতে হবে ফান্ডামেন্টাল শেয়ার দিয়ে। ফান্ডামেন্টাল শেয়ারের মধ্যে আবার কোন শেয়ারে আপনি এন্ট্রি করবেন? এখন আপনার কাজ হচ্ছে, আপনি তো এই লেভেলে কিনতে পারবেন না, এখন তো এই লেভেলে নাই শেয়ার। জোর করলে পারবেন? জোর করলে কি আপনি এই লেভেলে কিনতে পারবেন? বা আমি আপনাকে বলতে পারবো এই লেভেলে কিনেন? আপনার কাজ রানিং ট্রেন্ডের মধ্যে কোনটার সুইং লো সবচাইতে ছোট, স্টপ লস সবচাইতে ছোট, সেইগুলোর দিকে নজর দেওয়া। তার মধ্যে ফর এক্সাম্পল একটা, এই শেয়ারটা কিন্তু এখানে কেনা না, এই শেয়ারটা কিন্তু এই ক্যান্ডেলে কেনা। আপনি যদি আমার মেইন চার্টে আসেন, ট্রেড প্ল্যানের চার্টে আসেন, তাহলে আপনি দেখতে পাবেন এটা তো আপডেটেড চার্ট, সরি এটা আপডেটেড চার্ট আসছে। এইখানে এই শেয়ারটা এন্ট্রি করা হয়েছে হচ্ছে এই ক্যান্ডেল, এক্স্যাক্টলি এই ক্যান্ডেলে, এবং স্টপ লস ছিল এই জায়গাটাতে 57 টাকা 50 পয়সা বা 58 টাকা ছিল, এক্স্যাক্ট মনে নাই। ট্রেল করতে করতে এই শেয়ারটার স্টপ লস এখন 66 টাকাতে আনা হয়েছে। এখন খেয়াল করেন, একেতে এটা একটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করে ব্রেকআউট করার জন্য রেডি হয়ে গেছে। সো যদি ব্রেকআউট করে, আমি যেটা করব, ব্রেকআউটের পরে ব্রেকআউট তো করছে, এখন একটা যদি কনফার্মেশন দেয়, কনফার্মেশন দিলেও আমি ওয়েট করবো রিটেস্ট করে কিনা। রিটেস্ট করলে আমি ধাপ করে এখানে কোয়ান্টিটি আবার বাড়াবো, কারণ কি এখানে আমার কোয়ান্টিটি নেওয়া আছে। আমি আমার বলতে যারা কিনছে তাদের কথা বলতেছি, ট্রেড প্ল্যান অনুযায়ী বলতেছি। সো আপনি যেটা এখানে অপরচুনিটি পাচ্ছেন, আপনি যদি দেখেন যে 68 টাকার ঘরেই আপনি কেনার সুযোগ পাচ্ছেন, তাহলে কিন্তু 66 টাকায় স্টপ লস ধরে মাত্র 2 টাকা স্টপ লসে এইরকম ফান্ডামেন্টাল শেয়ারে আপনি নতুন করে মার্কেটে এন্ট্রি করতে পারেন। কিভাবে করতে পারেন? 50% দিয়ে। আপনার যতটুকু কেনার প্ল্যান আছে তার 50% আপনি এন্ট্রি করেন। এরপরে যদি স্টপ লস হয়, স্বাভাবিক অল্প পরিমাণে কিনছিলেন, 50% স্টপ লস হয়েছে, 2 টাকা স্টপ, অ্যাকসেপ্টেবল। যদি দেখেন এটা কনফার্মেশন দিয়ে রিটেস্ট করে উঠতেছে, আপনি এখানে আবার বাকি 50% আরও এন্ট্রি করেন। এইটা ভুল চিন্তা করেন না। বুলিশ মার্কেটে এভারেজ করা যায় না, বুলিশ মার্কেটে নিচের দিকে এন্ট্রি বাড়াইতে হয় না, বুলিশ মার্কেটে প্রতিটা সুইং লোতে এন্ট্রি বাড়াইতে হয়। সো
একই ঘটনা এখানে রিপিট করবে। এটা টার্গেট 80+, আমি এক্সাক্ট টার্গেট নিয়ে কথা বলতেছি না, এক্সাক্ট টার্গেট আমার আইডিয়া আছে, বাট 80+, কারণ সিমেন্টও 80+। সো আপনার এখনও স্পেস আছে, ব্রিদিং স্পেস আছে। নতুন করে যারা মার্কেটে এন্ট্রি করতে চাচ্ছেন এই ধরনের ফান্ডামেন্টাল শেয়ারগুলোকে ছোটো স্টপ লসে যেগুলো আছে নজর রাখতে পারেন। মাথায় রাখতে হবে এগুলো গুলির বেগে বাড়বে না, খেয়াল করেন এগুলো গুলির বেগে বাড়ে নাই, স্লোলি বাড়তেছে। বাট মজাটা হচ্ছে যখন আপনি একটা ট্রেন্ডি শেয়ারের টপে হুট করে এন্ট্রি নিচ্ছেন এবং পরের দিন হল্ট পাচ্ছেন, বুকে হাত দিয়ে বলেন কত পিস কিনেছিলেন। আমাকে যদি বলতে বলেন আমি 30 থেকে 50,000 পিস কিনতে পারি, এর বেশি না। ধরেন একটা শেয়ার টানের উপর আছে, লাইভ মার্কেটে পছন্দ হয়েছে, 25 টাকা দাম বা 35 টাকা দাম, ঠাস করে আমি 30 থেকে 50,000 30,000 কোয়ান্টিটির নিচে আমি ট্রেড নেইও না সাধারণত, 30 থেকে 50,000 কোয়ান্টিটিতে আমি নিয়ে নেই। কিন্তু আমার ওই মোমেন্টে সাইকোলজি আমাকে সাপোর্ট দেয় না যে আমি 2 লাখ কোয়ান্টিটি নেই। হয়তো আমি 2 লাখ কোয়ান্টিটি নিতে অ্যাফোর্ড করতে পারতাম, হয়তো পারতাম, কিন্তু আমি নিতে পারি না, কারণ এটা সাইকোলজি আপনাকে সাপোর্ট করে না। যার কারণে শেয়ার ঠিকই 50% বাড়ে, আপনার পোর্টফোলিও কিন্তু 10% বাড়ে, কারণ আপনি পুরো পোর্টফোলিওর 5 ভাগের 1 ভাগ নিয়েছিলেন। তো ডেফিনেটলি ওইটা 50% বাড়লে আপনার পোর্টফোলিও তো 50% বাড়বে না, 10% বাড়বে। ফান্ডামেন্টালের মজাটা হচ্ছে এই ধরনের স্ট্রং শেয়ারে যখন আপনি এন্ট্রি নেন, আপনি কিন্তু একটা বাল্ক কোয়ান্টিটিতে এন্ট্রি করতে পারেন। সো এই শেয়ারটা যখন 25% বাড়ে তখন আপনার পোর্টফোলিওটাও 25% বাড়ানো সম্ভব। আমি একটা দিয়ে বলতেছি না, 2-3টা যদি আপনি নেন, 2-3টার গড়ে যদি 25% বাড়ে, আপনার পোর্টফোলিওটাও সেই 20-25%ই বাড়ে, যেটা ওই ধরনের একটু জাঙ্ক কোয়ালিটির শেয়ারে অনেক বেশি প্রফিট হইলেও পোর্টফোলিও কিন্তু ঠিক অতটুকুই বাড়ে, এর বেশি বাড়ে না। সো ফান্ডামেন্টালের বেনিফিটটা হচ্ছে এই জায়গাতে। সো ইউনিক হোটেল দেখাইছি, ইএইচএল দেখাইছি, ক্রাউন কন্টে, বিএসসি অ্যান্ড ভার্টেক্স দেখাইছি, আর কি বাকি আছে? বিএসআরএম স্টিল তো আপনারা ভিডিওতে দেখছেন, ওটা দেখায় আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, ভিডিও এমনিতেই অনেক বড় হবে, ওগুলো আর দেখাইতে চাচ্ছি না। আসেন এরপরের কি পয়েন্ট ছিল, আচ্ছা সিপাল নিয়ে একটু কথা বলবো। সিপাল নিয়ে কথা বলবো এই কারণে, সিপাল নিয়ে আমি দেখলাম ফেসবুকে প্রচুর কথা হচ্ছে। সো এগুলো একটু উঠাইয়া দিই, এগুলো কনফিউশন তৈরি করবে। কনফিউশন যে কেন তৈরি করবে সেটাও জানি, বাট তারপরে উঠিয়ে দিচ্ছি। মানুষ অ্যানালাইসিসকে প্রপারলি ব্যবহার করতে না পেরে অ্যানালাইসিস ভালো না বলে দেয় সরাসরি। সো তাদের জন্য এগুলো না দেখাই ভালো। আসেন মূল পয়েন্টে আসেন। মূল পয়েন্ট হচ্ছে সিপার্লের টার্গেট কত, এইটা নিয়ে মার্কেটে দেখলাম অনেক, মার্কেটে বলতে আমি ফেসবুকে দেখেছি, জাস্ট এই জন্য বলছি, অনেক বিনিয়োগকারী আমার কমেন্ট সেকশনেও দিয়েছে, আবার অন্য অনেক পোস্টেও দেখতেছি সিপার্ল নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। কেউ বলছে ছেড়ে দেন, কেউ বলছে আরও উঠতে পারে, কেউ বলতেছে ডাবল হইতে পারে। আমি আমার ব্যক্তিগতটা দেখাই, আমার সিপার্লের প্ল্যান এইটা কত তারিখের, জুনের 6 তারিখের, এবং এই সিপার্লে এন্ট্রি হয়েছে 33 টাকা। খেয়াল করে দেখেন, ট্রাভেল অ্যান্ড সার্ভিস সেক্টর থেকে একটা শেয়ারই ওয়াচ লিস্ট আছে, এই সেক্টরের দ্বিতীয় কোনো শেয়ার নিয়ে মাথা ব্যথা নাই। এখন এই ক্ষেত্রে 33 টাকা 50 পয়সায় স্টপ লস ধরে 34-35-এর ওই জোনে থাকতে একদম বটমে এন্ট্রি করা হয়েছে, যারা বটম এন্ট্রি করছে বেসিক্যালি। বাট পরিকল্পনাটা ছিল এরকম, যেদিন 39 টাকা ব্রেকআউট করবে এবং পরের দিন একটা লাল ক্যান্ডেল হবে, সেইখানে আমরা নতুন করে এন্ট্রি বাড়াবো, এবং যে এন্ট্রির টার্গেট থাকবে 57 থেকে 61 টাকার জোনে, হতে পারে 68 টাকা, হতে পারে 60.5 টাকা, হতে পারে 57.5 টাকা, আমি এক্স্যাক্ট ফিগারও বাইর করতে পারবো, বাট ওটা লাইভ মার্কেট আজকে পারবো না। সো প্যাটার্নটা ওই দিন থেকে দেখানো, এটা নতুন করে ডিফাইন করব, বুঝবো, এরকম করে কিছু না। ওই 57 থেকে 61 টাকায় আজকেও আমার টার্গেট। আমার কাজটা কি খেয়াল করেন, 39 টাকা কেন, এইখানে যখন এই শেয়ারটা দেখানো হয়েছিল, শেয়ারটার দাম কিন্তু 39 টাকার নিচে ছিল, খেয়াল করেন 37 টাকার ঘরে ছিল। তার মানে বোঝানো হয়েছিল যে 39 টাকার আশেপাশে গেলে রিটেইলার এখানে রেজিস্ট্যান্সের দেখা পেয়ে এক্সিট করবে। এই যে ছোট প্রফিটটা হচ্ছে, এই যে ধরেন 35 টাকা থেকে 39 টাকা, এতেই আমাদের মার্কেটে অনেকে খুশি, ওই যে পুরান প্র্যাকটিস। সো ওই পার্টিটা এখান থেকে বেরোয় যাবে, বেরোয় যাওয়ার পরে বাধা পেয়ে শেয়ারটা একটু নিচে আসবে, এরপরে যখন ব্রেকআউট করবে, ওই ব্রেকআউটে আবার কিছু মানুষ ঢুকবে, পরের দিন লাল ক্যান্ডেলে আমরা হোল্ডিং বাড়াবো। এটা হচ্ছে প্রফেশনালি চিন্তা ভাবনা করার জায়গাটা। ওই সময় আমি জানি না এটা কী হবে, কবে হবে, আমি কিন্তু ডেট বলতে পারবো না, বাট স্ট্রাকচারটা এভাবেই আমাদের পরিকল্পনা করা। পরবর্তীতে যদি রিয়ালিটি দেখি, আসলে 39 টাকার আশেপাশে আসার পর ঠিকই শেয়ারটা ফল করলো, কারণ চারটা কিন্তু এই জায়গায় ড্র করা, এই জায়গায় থাকতে ঠিকই ফল করলো, কারণ ওই যে রিটেইলার বেরোয় গেছে। রিটেইলার বেরোয় যাওয়ার পর 39 টাকা যেদিন ব্রেকআউট করবে সেদিন এন্ট্রি করবো না, এখানে খেয়াল করেন, সেদিন কিন্তু উপরে চলে যাবে দেখানো আছে, এরপরের দিন লাল হবে, এন্ট্রি করব, তারপরে বাড়া শুরু করবে। আসেন একটু নিচের দিকে, এরপরের দিন ক্যান্ডেল লাল হইছে, এরপরের দিন লাল হওয়ার পরে যদি কেউ এন্ট্রি করে থাকে বা করে থাকেন আমি জানি না, তারা এখন এই উপরের দিকের ফ্লোটা পাচ্ছেন। এখন আমি কি করতে পারবো, এখন আমি সিম্পলি যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে, আমি আপনাকে বলতে পারবো 39 টাকা 40 পয়সার নিচে যদি ক্লোজ করে সেল করে দেন।
আর যদি না ক্লোজ করে, আর যদি আপনি সময় দিতে পারেন, মার্কেটে যেরকম লাল হবে, সবুজ হবে, একটু পরপর রিটেলার বের হবে, একটু পরে পর রেজিস্ট্যান্সের দেখা পাবেন, ওগুলো যদি হ্যান্ডেল করতে পারেন, তাহলে এই যে জোনটার কথা বলতেছি, এই জোনটাতে যেদিন যায় সেদিন জিজ্ঞেস করেন, যদি সময় পাই ভিডিও দিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করব, অথবা আমার ডিসকাশনেরও কোনো প্রয়োজন নেই, এই জোনে গেলে আপনি অফলোড করতে পারেন। এর আগে করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি এর আগে কোনো সাপ্লাই পাই নাই, আমি এখানে ধরি নাই, আমার টার্গেট এটাই। এখন আপনি কিভাবে মার্কেটকে দেখতে চান সেটা আপনার উপর। আমি বলতেছি না কোন অ্যানালিস্ট বা কেউ মার্কেটকে কিভাবে দেখতেছে সেটা আপনার দেখার বিষয় না, আমি কিভাবে দেখতেছি সেটাও আপনার দেখার বিষয় না। আমি শুধু আমার মাইন্ডসেটটা আপনাকে কি বলবো, ওই যে ব্লুটুথের মাধ্যমে ট্রান্সফার করেন, আমি আমার মাইন্ডসেটটাকে আপনাদের উপর ট্রান্সফার করার চেষ্টা করতেছি। দেখেন, আমাকে আপনি এই মুহূর্তে অনেক বেশি কিছু দিতে পারবেন না, আমি ট্রেনিং অফার করি না, আমার পেইড গ্রুপেও জয়েন করার জন্য ইনভাইট করি না, তা আপনি আমার দিবেনটা কি? আমার ওই স্টেজটা পার হয়ে গেছে। আমি এখন সোশ্যালি কন্ট্রিবিউট করার চেষ্টা করতেছি। আমি চাচ্ছি আমি যা বুঝি সেটাকে ডেলিভারি করতে, যাতে আপনি নিজেরটা নিজে বুঝতে পারেন, যাতে একটা মাস নাম্বার অফ পিপল, একটা গ্রুপে, একটা পেইড গ্রুপের ট্রেনিংয়ে আমি কয়জন মানুষকে সাপোর্ট দিতে পারবো? 1000, 1500। বাট আমি যদি প্রফেশনাল অ্যাপ্রোচটা সবাইকে শেখাতে পারি, আমি একসঙ্গে 50,000 মানুষকে সার্ভ করতে পারবো। ওটা টাকার বিনিময়ে যদি নাও হয়, টাকা তো আমি পাচ্ছি, আমার কিন্তু আলহামদুলিল্লাহ ইনকাম খারাপ না। সো আমার লাইফ ফুড চলার জন্য যা লাগে তার থেকে এক্সট্রা ইনকাম আল্লাহ আমাকে দিয়েছেন। সো ইনকাম আমার মুখ্য উদ্দেশ্য এখন আর না, ছিল একটা সময় ডেফিনেটলি। সো ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়ার পর মানুষের মুখ্য উদ্দেশ্য আসে সোশ্যাল ইম্প্যাক্ট তৈরি করা। আমার সাইকোলজি যদি আমি আপনাকে হ্যান্ড ওভার করতে পারি থ্রু ব্রেন টু ব্রেন, তাহলে আপনার টার্গেট এটাই হবে। এবং আজকে না হইলেও আজ থেকে 2 মাস 3 মাস পর এই ভিডিওগুলো দেখতেই হবে, এবং আমি আপনাকে কথা দিচ্ছি হবে, আপনি শুধু লিখে রাখেন, পরবর্তীতে মিলিয়ে নিয়েন। আচ্ছা, আসেন সিপার্লের পরে কি নিয়ে কথা বলবো? ইন্স্যুরেন্স সেক্টর আর লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কথা বলবো। এর কারণ হচ্ছে, আমি দেখলাম ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে হঠাৎ করে অনেক লেখালেখি হচ্ছে। সো কেউ যাতে আমরা ভুল না করি, কি করতে হবে সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে, ইন্স্যুরেন্স সেক্টর যখন এই ক্যান্ডেলটা টাচ করে, মনে আছে আপনাদের? ফেসবুক ওপেন করে কি দেখাবো? facebook.com ফেসবুক, আসেন একটু মানে ডেটা দিয়ে দেখাই, না হলে আসলে যে যতই বুঝাই না কেন আপনার ব্রেনে হিট করবে না যতক্ষণ পর্যন্ত ডেটা দিয়ে না দেখাবো। ইন্স্যুরেন্স সেক্টরে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম ইন্স্যুরেন্স সেক্টরে এই জায়গায়, এই গোল ক্যান্ডেলে, এই 52 লেভেলে যখন টাচ করে, তখন বললাম যে ইন্স্যুরেন্স সেক্টর সর্বপ্রথম আজকে ফার্স্ট টার্গেট জোনটাকে হিট করলো, এবং আবারও বলছি যে জাস্ট টাচ করলো। এতদিন যারা ভয় পাচ্ছেন এক্সেট্রা কি বলছি না বলছি দরকার নাই, মূল কথা এই লেভেলটা টাচ করার পরে সুন্দর করে বলা হয়েছে হাতের ইন্স্যুরেন্সগুলো আরও সুযোগ দিবে, জোর করে থামানোর দরকার নাই, শুধু মাথায় রাখবেন আগামীতে এই সেক্টরে এখন প্রফিট টেক শুরু হতে পারে, কিন্তু লং টার্মে আরও বাড়বে। 2টা পয়েন্ট বলা ছিল, এবার একটু রিলেট করার চেষ্টা করি। এই ক্যান্ডেলের পরে কোনো দিন ইন্স্যুরেন্স সেক্টর কি তারপরে এই 1 মাসের মধ্যে ওই লেভেল আর পার করছে? করে নাই। ইন্স্যুরেন্স সেক্টরগুলো কি পরবর্তীতে আরও বাড়ছে? হ্যাঁ বাড়ছে, যে কারণে যেগুলো হাতে ছিল সেগুলোকে হোল্ড করতে বলা হয়েছিল। এখানে একটা প্রফিট টেক আসবে বলা হয়েছিল, এখানে প্রফিট টেক আসছে, আমি দেখতে পাচ্ছি আসছে, আপনি যদি নাও দেখতে পান। এই যে এটা প্রফিট টেক জোন, এই যে এটা প্রফিট টেক জোন, ইতিপূর্বে এইটা হয়েছে প্রফিট টেক জোন, এটাও ছিল প্রফিট টেক জোন। এখন যেটা হচ্ছে, এইটা আরেকটা এক্সটেনশন হচ্ছে, এটা আরেকটু উঠবে, এবং এই যে আমি জোনটা দিয়ে রাখছি না 58.সামথিং, এই বক্সের মধ্যেই থাকবে, শুধু বক্সটা এখন এইখানে চলে আসছে। তারপর আমি এটা সরাবো না, কারণ আমি যেদিন এইখানে দিছি সেদিনও আমি জানি এইখানে বাধাপ্রাপ্ত হয়ে সুইং তৈরি করবে, এবং বক্সটা আমি ইচ্ছা করেই বড় রাখছি যাতে করে আমি জানি পরবর্তীতে এক্সটেনশন হইলেও এইটার টপে গিয়েই থামবে। সো ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে বর্তমান মন্তব্য হচ্ছে, ইন্স্যুরেন্স সেক্টরের পরবর্তী গন্তব্য এই 57-58 জোনটাতে, 58 পর্যন্তই যাবে বলে আমি বিলিভ করি, 56তে হয়তো থামবে না, বাট দেখা যাক, আমি গ্যারান্টি দিচ্ছি না। এবং এই জোনটাতে যেতে গেলে আর খুব বেশি সময় সে নিবে না, যার ফলশ্রুতিতে আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ ইন্স্যুরেন্স সেক্টরে একটা ভালো ছোটোখাটো ভালো একটা মোমেন্টাম আপনারা দেখতে পাবেন। বেশ কিছু স্টক প্রায় 15-20%, 25% পর্যন্ত প্রফিট দিতে পারে, আমি ওপেনলি বলতেছি। কিন্তু আপনি কি করবেন, কিভাবে করবেন আমি জানি না। আমি আপনাকে পরামর্শ অগ্রিম দিয়ে রাখতেছি, ইন্স্যুরেন্স সেক্টর যখন স্পেশালি যে 57-58 লেভেল পর্যন্ত পৌঁছে যাবে, হাতের স্টক যেটা ইন্স্যুরেন্স প্লে করতেছে সেটাকে শুধু রেখে নতুন এন্ট্রি বন্ধ করে দিবেন। এখনও নতুন এন্ট্রির জায়গা আছে, এখনও কিছু নতুন এন্ট্রির জায়গা আছে, কিন্তু 56 ক্রস করার পরে এই বক্সের জোনে ঢোকার পর ইন্স্যুরেন্স সেক্টরে নতুন এন্ট্রিটা বন্ধ করে দিয়েন, হাতে যেটা থাকে সেটা রেখে দিয়েন, সমস্যা নাই। নতুন এন্ট্রি বন্ধ করলে যেটা হবে, আপনি দেখতে পাবেন, নিজেই ফলো করতে পারবেন যে এই 58.2 সে পার করতে পারে কি না। আমি বিলিভ করি এখানে গিয়ে তাকে আবার বাধাপ্রাপ্ত হইতে হবে। এখানে যেভাবে সুইং তৈরি করছে এরকম না, একটু বড় সুইংটা কেমন হবে? এই যে এইখানে যে ধরনের সুইং হয়েছে,
এই ধরনের একটা সুইং এরকম একটা লেভেল থেকে তৈরি হবে, আবার বাড়বে ভবিষ্যতে। আমি কিন্তু বলতেছি না গন্তব্য শেষ, শেয়ার মার্কেট যত বছর ভালো থাকবে প্রত্যেকটা সেক্টর তত বছর শুধু উপরের দিকেই যেতে থাকবে, কিন্তু সুইং তৈরি করে করে। আমি এই জায়গাটাতে আপনাদের বলছিলাম যে একটা সাময়িক কারেকশন আসবে প্রফিট টেক, এবং লং টার্মে আরও বাড়বে। আজকে আমি সেটাই আপনাদেরকে হাতে কলমে দেখাচ্ছি যে কারেকশন আসছে এবং আরও বাড়তেছে। এখন আবার অগ্রিম বলে রাখলাম, মার্কেটের নয়েজে যায় না, কে কী বললো আমার দরকার নাই, কে কী বলছে, কাউকে ভালো খারাপ বলা আমার উদ্দেশ্য না। মার্কেটে আমার থেকে ভালো প্রচুর অ্যানালিস্ট আছে, আপনি ফলো করতেই পারেন, কোনো সমস্যা নাই। বাট শুধু বলবো এই জোনটাতে গেলে একটু সতর্ক থেকে নতুন এন্ট্রি নিয়েন না। আবার কখন নেবেন? যখন দেখবেন এই লেভেল পার করে রিটেস্ট করে উঠতেছে, আবার এখানে গেলে নতুন এন্ট্রি নেন। আমার কোনো আপত্তি নাই, এটা তো আরও বাড়বে আমিও জানি, আমি কিন্তু জানি এটা 58-তে শেষ না। কিন্তু মাথায় রাখবেন ইন্স্যুরেন্সে এরকম কিছু ঘটনা ঘটতে পারে। সো ইন্স্যুরেন্স সেক্টর সম্পর্কে একটা ওভারঅল ব্রিফিং আপনি পেয়ে গেলেন। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কেন আপডেট চান আমি জানি না। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমার আপডেট দেওয়া আছে, একদম লেভেল সহ দেওয়া আছে, পয়েন্ট আউট করে দেখানো আছে। তারপরেও কেন জানি আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে বারবার আপডেট চাই। যেহেতু চাচ্ছেন আমি একটু দেখায় রাখি, এই 76-77 লেভেলে যতদিন পর্যন্ত না যাচ্ছে, আজকে 68-তে আছে, আজকে 68-তে আছে, আগে 77-78-এ যেতে দেন। 77-78-এ গেলে ওইখানে গিয়ে সেল করে দিতে হবে না আরও কয়েকদিন হোল্ড করতে হবে, সেটা তখন না হয় বলি। এই পর্যন্ত তো দেখানো আছে। এইটা বাতিল হবে কখন জানেন? এইটা বাতিল হবে যদি কোনো কারণে, এইটাও সুইং লো না, আসলে সুইং লো এইটা বেসিক্যালি সুইং লো। এখানে তো সুইং তৈরি করতেছে কেবল। এটা এমনও হইতে পারে, ধরেন কথার কথা, এমন হয়েছে, এমন হলো, কোনো তো সমস্যা নাই। আবার এমন হইতে পারে এখান থেকে উঠতে থাকতে পারে, এতে আমার কিছু যায় আসে না। কথা হচ্ছে এই লেভেলের নিচে চলে গেলে সেক্টরের আপ ট্রেন্ড শেষ। আর যদি এই লেভেলের নিচে চলে না যায়, তাহলে এই জায়গায় গেলে তারপরে ডিসকাস করবো কী হবে না হবে। এইটা নিয়ে বারবার আমরা কেন ফলো আপ চাই আমি বুঝি না। সো আমার হিসেবে ইন্স্যুরেন্স সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের ফলো আপ শেষ। এবার আসেন আরও কিছু, আচ্ছা এই যে এলআরবিডি নিয়ে কথা বলবো। এলআরবিডি আপনাদের ভিডিওতে দেখানো আছে, আমি শুধু আজকে আপনাদের বিপদমুক্ত করার চেষ্টা করবো, আর কোনো কিছুই না। এলআরবিডির ক্ষেত্রে যেটা ঘটা আছে, এলআরবিডি কিন্তু কেনা 10 টাকার নিচে, এটা মাথায় রাখবেন। 9 টাকা 90 পয়সাতে এলআরবিডি কেনা, এবং 10 টাকা 10 পয়সাতে এপ্রিল মাসের 20 তারিখে আবারও সেকেন্ড টাইম চান্স দিছিল এলআরবিডি, তখন আবার নতুন করে মনে করে দেওয়া হয়েছে ওইটা কেনা। আর বিডি থাইপোর তো জানেনি 16 টাকা 30 পয়সায় স্টপ লস ধরে ওপেন ভিডিওতে 18 টাকা আর 17 টাকায় থাকাকালীন বলা হয়েছে, ওই সময় বলা হয়েছে 28 টাকা টার্গেট, পরেরটা পরে দেখবো। ওই টার্গেট কিন্তু হিট হয়ে গেছে, আমি এটা নিয়ে আর ডিসকাস করলাম না এখন। এলআরবিডির যে ব্যাপারটা ছিল, 9 টাকা 60 পয়সা ছিল স্টপ লস, যেদিন যখন যে মোমেন্টে এই শেয়ারটাকে সিলেক্ট করা হয়েছিল, এবং টার্গেট ছিল 12 টাকা 60 পয়সা। আমি এখন বলবো কেন 9 টাকা 60 পয়সায় স্টপ লস ছিল, কেন 12 টাকা 60 পয়সায় টার্গেট হলো, এবং বর্তমান টার্গেট কত এবং সেটা কেন হলো। যদি আপনি বর্তমান টার্গেটের দিকেও আসেন, যেদিন 12 টাকা 60 পয়সা টাচ করার কাছাকাছি চলে আসছে, এখনও টাচ করে নাই, 12 টাকা 40 পর্যন্ত আসছে, সেই দিনই ওই মুহূর্তেই বলা হয়েছে যদি লম্বা সময় হোল্ড করার পরিকল্পনা না থাকে, তাহলে এই যে 12 থেকে 60, 12 টাকা 60 থেকে 13 টাকা 40 পয়সার জন্য সেল করে দেন। এরপর একটা ছোট সুইং তৈরি হতে পারে, আর যদি 2 টাকা কমলেও সহ্য করতে পারেন, তাহলে আপনার পরবর্তী টার্গেট 16 টাকা এবং নতুন স্টপ লস 11 টাকা। এই পুরা জিনিসটাই আপনাকে লাইভ চার্টে বোঝানোর চেষ্টা করি। 9 টাকা 60 পয়সা স্টপ লস ধরা হয়েছে এই ক্যান্ডেলের নিচে, এখানে থাকতে। একটা প্রপার স্টপ লস কত বেশি গুরুত্বপূর্ণ এবং কত বেশি ইফেক্টিভলি কাজ করে একটু বোঝার চেষ্টা করেন। শেয়ার কিন্তু সিলেক্ট করা হয়েছে এই ক্যান্ডেলের পরে, হ্যাঁ, এইখানে স্টপ লস দেওয়া সেট করে। এরপরে কত ঘটনা ঘটছে, কত, কারণ এই যে এই জোনটা ধরে, এইটাকেই বলে অ্যাকুমুলেশন জোন। আমি যে জোনে সাধারণত শেয়ার এন্ট্রি করার কথা না করি, সেই অ্যাকুমুলেশন জোন। এইখানে মানে আপনার ব্রেকআউট করলে, রিটেস্ট পেলে, তখন এন্ট্রি করলে সময়টা কম লাগে, এই হচ্ছে কথা। বাট এনিওয়ে, এটা আমি ওইটা ফলো করি নাই, এটা আমি প্যাটার্ন ফলো করছিলাম দেখে আমি আরেকটু নিচেই থাকতে এন্ট্রির কথা বলেছিলাম। বাট 9 টাকা 60 পয়সার যে স্টপ লসটা ডিফাইন করা হয়েছে, সেই স্টপ লসটা এতটুকুই অ্যাকুরেট ছিল যে পরবর্তী এত বড় ক্র্যাশে বা এত ঘটনার মধ্যেও সেই 9 টাকা 60 পয়সার নিচে ক্লোজ করে নাই। আমি জাস্ট এইটা বোঝানোর জন্য আপনাকে স্টপ লসটা দেখাইলাম। কেন এইটা? কারণ হচ্ছে এই যে উপরে উঠছে, এই যে সুইং তৈরি করছে, খেয়াল করেন, আমি যদি এখানে দেখাই আরও ভালো বুঝবেন। এই যে উপরে উঠছে, এই যে সুইং তৈরি করছে, এই যে উপরে উঠছে, ব্যাপারটা এরকম না? এবার যদি ক্যান্ডেলে ফিরে আসেন, এই হচ্ছে সেই সুইং লো। তাহলে এই শেয়ারটা যদি এবার উপরে উঠতে হয়, তাহলে এই সুইং লোর নিচে ক্লোজিং দেওয়া যাবে না। যদি সুইং লোর নিচে ক্লোজিং দেয়, তাহলে এই শেয়ারটা এখানে আবার সময় নেবে, এটা উপরে উঠবে না এখন। এই কারণে এই লজিকে প্রফেশনালি এখানে স্টপ লস ডিফাইন করা হয়েছে। পরবর্তীতে ব্রেকআউট গেল। এবার আসেন 12 টাকা 60 পয়সায় গেলে মার্কেট এখান থেকে নিচের দিকে প্রেশার পেতে পারে, সেল আসতে পারে, 2 টাকা নিচে নামতে পারে, 11 টাকা স্টপ লস ধরলে আবার 16 টাকা টার্গেট পাবেন।
আসলে দেখেন তো 12 টাকা 60 পয়সায় যাওয়ার পরে সেল আসছে কিনা। আপনি কি বলতে চান এই 3 দিন শুধু আমি সেল করছি, আমার সেল প্রতিদিনে এই পর্যন্ত 3 দিন প্রাইস ফল করাইছে? এখানে প্রাইস ছিল কত? 12 টাকা 80 পয়সা, আর এখানে প্রাইস হয়েছে কত? 11 টাকা 60 পয়সা। এই 1 টাকা 20 পয়সা কি আমি ফল করাইছি? আমি জানি 12 টাকা 60 পয়সা আসার পরে পাবলিক সেল দিবে রেজিস্ট্যান্স দেখে, সাপ্লাই জোন দেখে, যেই কারণে প্রাইস ফল করবে, এবং স্টপ লস ঠিক তার আগেই এই 11 টাকাতে 11 টাকা 10 পয়সা বেসিক্যালি হবে, বাট 11 টাকা ডিফাইন করছিলাম হচ্ছে ওই একইভাবে এই যে সুইং, এই যে সুইং লো, খেয়াল করেন এই যে সুইং, এই যে সুইং লো, এরপরে যখন এটা তৈরি হয়েছে, এখানে সুইং লো কোন পর্যন্ত তৈরি হবে আমি তো তখন জানি না। এখন আমি জানি সুইং লো এটা স্টপ লস এখানে, সেটা তো পরের ব্যাপার। বাট যখন এখানে থাকতে কিনছিলাম, উপরে উঠতেছিল, তখন এটাই ছিল সুইং লো, যে কারণে 11 টাকা স্টপ লস ধরে টার্গেট রিফাইন করা হয়েছে, রিডিফাইন করা হয়েছে 16 টাকাতে। আজকে যদি আপনি বর্তমান কন্ডিশন দেখেন, 16 টাকা আপনি আগামী রবিবার দিন সকালেই পেয়ে যাবেন। সো এটা নিয়ে আপনি এই ভিডিও দেখলে এটার প্রাইস বাড়বে না কমবে এক্সেট্রা এক্সেট্রা, এরকম কোনো লজিক পৃথিবীতেও নাই। সো এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই। হ্যাঁ, এই শেয়ারটা 16 টাকার জায়গায় 17 টাকাও যাইতে পারে, 50 পয়সা কম বেশি হইতে পারে, সেটাও লাইভ মার্কেটে ডিফাইন করবো, এবং এটাই যে এই শেয়ারের ফাইনাল টার্গেট তাও না। এরপর এই শেয়ার আবার ব্রেকআউট করলে আবার রিটেস্ট এন্ট্রি করবো। বাট যেহেতু শেয়ারটা 10 টাকার নিচে পিক করা এবং 16+ টার্গেটে 60% প্রফিট থাকে, সো আমার আসলে বর্তমান মার্কেটের ট্রেড প্ল্যানগুলোই হচ্ছে 50-60% প্রফিটটা এক্সপেকটেশন। 50-60%-এর নিচে ফুল ট্রেড ক্লোজ করতে আমি রাজি না। আর যেগুলো মনে হবে ডাবল রিডাবল হইতে পারে সেটা ডিফারেন্ট কেস, বাট গড় এক্সপেকটেশনটা হচ্ছে 50-60%। সো যেটা আমি 60% পেয়ে যাচ্ছি, এরপরে কি হবে সেটা আমি আজকের ভিডিওতে এটা নিয়ে আর কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। এই সবগুলো শেয়ার নিয়ে কথা বলবো আপনার সাইকোলজি ক্লিয়ার করার জন্য, আর কোনো কিছুই না। আসেন, সিলভা, সিল্কো, প্রত্যেকটা আমি সবগুলো নিয়ে আসছি যতগুলো আপনাদেরকে এতদিন ফলো আপ করছি। এখন দেখেন সিলভা 16 টাকা 30 পয়সাতে আমি বললাম টার্গেট, আমি বললাম দেখি 16 টাকা 30 পয়সাতে সেই শেয়ারটা আসলেই থেমে গেল। মার্কেট তো এখনও আপ আছে, পারে না কেন? কারণ এখানে একটা প্রফেশনাল সাপ্লাই জোন আছে, যেইটা বিনিয়োগের অডিয়েন্স দেখে না, যেটা বিনিয়োগের থেকে শুরু করে যত ধরনের অডিয়েন্স আছে, যারা শেয়ার মার্কেট নিজের মতো করে ফলো করে, যারা আপনার হাউজের অ্যানালিস্টদের থ্রুতে ফলো করে, যারা প্রফেশনাল ইনস্টিটিউশন নিজেরা অ্যানালিস্ট হায়ার করছে নিজেদের পক্ষ থেকে অ্যানালাইসিস করার জন্য, প্রত্যেকেই কিন্তু সাপ্লাই জোন দেখতে পায়। সো সেই প্রপার সাপ্লাই জোন যাদের চোখে ধরা পড়ে, তারা জানে এই 16 টাকা 30 পয়সা এই শেয়ারটার প্রথম টার্গেট শুরু হবে, যে কারণে এরপর থেকে শেয়ারটা আস্তে আস্তে স্লো হয়ে গেছে। দুইটা ঘটনা করতে পারে, স্টপ লস কত সব দেওয়া আছে, পরবর্তী টার্গেট কত সব দেওয়া আছে। দেখানোর উদ্দেশ্য অ্যাকচুয়ালি যদি আপনি প্রপার টেকনিক্যাল অ্যানালাইসিসটা বুঝে সাপ্লাই জোনটাকে আইডেন্টিফাই করতে পারেন, সেটা কাজ করে কিনা, আর কিন্তু কোনো উদ্দেশ্য নাই এখানে। আসেন সিল্কো, সিল্কো মনে আছে সবুজ বক্স দিয়ে এই যে এই জায়গাটাতে সেল করার কথা বলছিলাম, 23 টাকা পর্যন্ত বলা ছিল, বাট আমি আপনাদেরকে স্পষ্ট করে এই কথাও বলছিলাম যে এই ক্যান্ডেলটা এখানে টাচ করে ফেলছে, সো এখন 23 টাকা হিট করলেও সেল করতে পারেন, যেই লেভেলে আছে এখানেও সেল করতে পারেন, কারণ এই বক্সটাই হচ্ছে সাপ্লাই জোন। এই সাপ্লাই জোনটা হিট করার পরে আজ পর্যন্ত এই সাপ্লাই জোন ব্রেক করতে পারলো না, শুধু আমি বলছি বিধায়। একটু রিলেট করার চেষ্টা করেন কথাগুলোকে, লজিক দিয়ে বোঝার চেষ্টা করেন, মানে গায়ের জোরে না, বা আমি বলতেছি দেখে সঠিক এরকমও না, গায়ের জোরে বোঝার চেষ্টা করার দরকার নাই, আপনি লজিক দিয়ে বুঝেন। এত সময় হয়ে গেল, 1 মাস পার হয়ে গেল, শেয়ারটা কিন্তু আর ওই লেভেল পার করে নাই। তার মানে আপনি যদি জানেন প্রপার টার্গেট কোথায়, এবং আপনি যদি বুঝেন স্টপ লস কীভাবে উপরের দিকে আস্তে আস্তে উঠাইতে হয়, তাহলে এই শেয়ারটাও কিন্তু আপনাকে 50% প্রফিট দিয়ে ফেলছে। পরেরটা কি ছিল? এমএল ডাইং। খুব সুন্দর করে একটা কথা বলছিলাম যে যারা 11 টাকায় ব্রেকআউটের দিন এই জায়গায় সেল করে দিয়ে খুব খুশি হয়ে গেলেন যে খুব ভালো একটা প্রফিট পেয়ে গেলাম 2 দিনে, ওই যে বললাম যে কিনসি হল্ট হয়ে গেছে, ইটস ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, গত 5 বছরের স্বভাব, তাদেরকে আমি বলেছিলাম যে আগামী কয়েকদিনের মাথায়, কয়েকদিন না, আমি বলছিলাম যে সময়টা আমি জানি না, 15 দিনও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, বাট যদি স্টপ লস না হয় তাহলে টার্গেট হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং সেই টার্গেটটা ছিল 14 টাকা, ভিডিওতে আপনারা দেখতে পাইছেন। সো 14 টাকা আমার মনে হয় আজকে অলরেডি 13 টাকা 50 পয়সা গেছে, আমি মোটামুটি সফল বলতে পারি, এবং আমি এটাও বিলিভ করি 14 টাকাও যাবে, বাট তারপরও ধরেন গেল না, তারপর 13 টাকা 50 পয়সা পর্যন্তই গেল। আপনি কি এইখানে সেল দিয়ে জিতছিলেন, নাকি আপনি স্টপ লস ট্রায়াল করে এই পর্যন্ত আসায় জিতছেন? ইভেন এটা কি 14 টাকায় শেষ হইতে বাধ্য যদি মার্কেট আপ থাকে? ডেফিনেটলি নট। দ্যাটস ওয়াই এই স্টপ লসকে ট্রায়াল করতে করতে 9 টাকা 40 পয়সা থেকে উঠাতে উঠাতে আজকে কিন্তু 11 টাকা 90 পয়সাতে নিয়ে আসছি।
সো কোনো কারণে মার্কেট যদি 11 টাকা 90 পয়সার নিচে ক্লোজ করে এবং আপনাকে স্টপ লসও দিতে হয়, যে ব্যক্তি এখানে 11 টাকায় ব্রেকআউট করার দিন সেল করছিল 11 টাকা 20 পয়সায়, তার থেকে আরও 70 পয়সা বেশিতে বা আরও 50 পয়সা বেশিতে আপনি সেল করতে পারতেছেন। স্টপ লস হওয়ার পরেও আপনি তার চেয়ে বেশি প্রফিটে আছেন, বাট আপনার অপরচুনিটিটা কোথায়? যদি 11 টাকা 90 পয়সার নিচে না যায় আর যদি 14 টাকার উপরে চলে যায়, তাহলে আমি আপনাকে আবার আরেকটা নতুন টার্গেট দিব। বোঝার চেষ্টা করেন ব্যাপারটা। মার্কেট যতদিন আগাবে টার্গেট ততদিন আগাবে। আমাদের কাজ কি? প্রতিনিয়ত ঝুঁকিটাকে মিনিমাইজ করা। ঝুঁকিটা ছিল এইখানে, নিয়ে আসেন এইখানে, পরের সুইংয়ে এইখানে, তারপরের সুইংয়ে এইখানে, এবার ঝুঁকিটা এইখানে। যদি মার্কেট এটাকে ব্রেকআউট করে ফেলে, পরবর্তী সুইংগুলোতে আবার স্টপ লস তুলে ফেলবো। সো ঝুঁকি কমতে থাকবে, প্রফিট ম্যাক্সিমাইজ হইতে থাকবে। দ্যাটস দ্য বুলিশ মার্কেট সিনারিও। এলআরবিডি গেল। নাহি নিয়ে তো সব দেয়া আছে, নাহি নিয়ে দেখানোর কিছু নাই। নাহি নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী, যে যাই বলেন যাই করেন আমি নাহিকে 80 টাকায় দেখি, আমি বললাম আবার। বাট তার মানে এই না আপনি যে কোনো লেভেলে কিনলে প্রফিট মেক করতে পারবেন, এটা আপনি সবসময় মাথায় রাখবেন। সো আমি আজকে আপনাদেরকে আরও একটু সহজ করে দেই, সেটা হচ্ছে 36 টাকা 60 পয়সায় আপনি স্টপ, আমি জানি স্টপ লস চাইলে আমি 37 টাকা 70 পয়সাতে উঠাতে পারবো, বাট আমি একটু প্রফেশনালিজম মেনটেন করার চেষ্টা করি। সুইপ টুইপ করলে যাতে বিপদে না পড়েন সেই জন্য আমি একটু সেফটি মার্জিন রাখি, যেই কারণে 36 টাকা 60 পয়সায় নাহি ক্যাপের স্টপ লসটাকে ট্রেইল করে উপরে উঠিয়ে দেওয়া হলো। গত সপ্তাহে কিন্তু এখানে ছিল 34 টাকা 20 পয়সা ছিল, মাথায় রাখবেন। 34 টাকা 20 পয়সা থেকে 36 টাকা কত 60 পয়সা মনে হয়, 36 টাকা 60 পয়সা অলরেডি তুলে দিলাম। 60 পয়সাই তো নাকি, ভুল করলে কিন্তু পরে আবার থাক ভাই 50 পয়সায় দিই, পরে আবার বলবেন আপনি দেখাইছিলেন স্টপ লস হয়ে গেছে। সো টার্গেট কোথায়? শর্ট টার্ম টার্গেট হচ্ছে এই জোনে 45 থেকে 50, শর্ট টার্ম টার্গেট, ইটস নট ফাইনাল টার্গেট, বাট এখানে গেলে আপনারা প্রফিট টেক করতে পারেন। মূল কথা ওইটা না, মূল কথা ভাই 16 টাকা থেকে ফলো আপ করা শুরু করছি, এই জায়গাটা শুধু মিস করছি, বাকি সমস্ত জায়গায় কিন্তু এটার সাথে আসি। সোনালি আঁশ গত ভিডিওতে দেখানো হয়েছে, অনেক আগে না। সো সোনালি আঁশে যদি একটু যান আপনি, কি দেখতে পান? এটার স্টপ লস আমি আপডেট করেই রাখছি আপনাদের সুবিধার্থে। গত ভিডিওতে আপনারা দেখছিলেন স্টপ লস এইখানে, তারপর আবার উপরে তুলে দেওয়া হয়েছিল, আজকে আরও উপরে তুলে দিলাম 202 টাকা 40 পয়সা বর্তমান স্টপ লস। টার্গেট তো এখানে থাকতেই দেখানো আছে, এই ক্যান্ডেল থেকে আপনারা জানেন। এবং এই টার্গেট চেঞ্জ হবে যদি এইটা ব্রেকআউট করে এই ঘটনা করে এইখানে করে, রিএন্ট্রি হবে এইখানে। আর যদি এখানে ফল করে নিচে আসে এইভাবে উঠে, রিএন্ট্রি হবে এইখানে। এই দুইটার মধ্যে কোনটা ঘটনা ঘটবে এটা জানা আমার পক্ষে সম্ভব না। টেকনিক্যাল অ্যানালাইসিসে পৃথিবীতে এমন কোনো লুল লজিক আমি আজ পর্যন্ত শিখে পড়ে পাই নাই যেখানে এটা বলার উপায় আছে যে অগ্রিম বলে দিব এটা ব্রেকআউট করে রিটেস্ট করবে, না এখানে বাধা পেয়ে একটু ব্যাকে এসে তারপরে ব্রেকআউট করবে। বাট ঘটনা দুইটা একই যদি আপনি এটাকে ম্যানেজ করতে পারেন। পরেরটা কি? শুনলে সে পরে বিডি থাই, খুব ডেঞ্জারাস একটা শেয়ার। এখানে আপনারা ভুল করতে পারেন, একটু সতর্ক করে যাই। আপনাদের মনে থাকার কথা যে বিডি থাই নিয়ে আমি বলছিলাম যে 22 টাকার উপরে যে তারপর একটা কারেকশন আসতে পারে এবং মূল টার্গেট 33-35 জোনে। আমি আজকেও তাই বলতেছি, মূল টার্গেট 33-35 জোনে, কিন্তু এখন এই শেয়ারটাতে এন্ট্রি করেন না। ফলিং নাইফের মধ্যে এন্ট্রি করতে হয় না কনফার্মেশন আসার আগ পর্যন্ত। এখানে কারেকশন শেষ হয়েছে, এমন কোনো ধরনের কোনো কনফার্মেশন আসে নাই। এখানে যতটুকু কারেকশন হয়েছে, এই জোনে যতটুকু কারেকশন হয়েছে, গড়ে এই সমান সমান না হইলেও মোরলেস এরকম একটা লেভেল পর্যন্ত এবং এরকম একটা সময় আপনাকে দিতে হবে। আদারওয়াইজ যেটা হবে, আপনি যেভাবে ট্র্যাপড হইতে পারেন, আপনি নামতেছে সবুজ হয়ে গেছে, আপনি কিনলেন এইরকম হয়ে উঠতে পারে। সো এই ট্র্যাপটা যাতে না হন, এই জায়গাটাকে একটু রিস্কি জায়গা হিসেবে ট্রিট করে একটু ওয়েট করেন, অবজার্ভ করেন। যাদের হাতে আছে এই স্টপ লস কিন্তু এখানেই ধরতে হবে, কিছু করার নাই, সুইং লোইটা। সো আপনি হয় প্রফিট টেক করছেন, কারণ আপনাকে বলাই ছিল 22 টাকার পরে একটা সুইং তৈরি হবে। এখন এই সুইং তৈরি হচ্ছে এবং এই সুইংটা শেষ হয় নাই। সো সুইং শেষ হলে আমি বলার চেষ্টা করব, যদি আমি কোনো শুক্রবার বৃহস্পতিবারের দিকে সুইং শেষ হয়। আর যদি অন্য সময় শেষ হয় তাহলে তো আমি আমার গ্রুপে বলার চেষ্টা করব, আপনাদেরকে হয়তো বা উইকেন্ডে যখন ভিডিও দিব তখন দেখানোর চেষ্টা করব। সুইং শেষ হইলে পরবর্তী টার্গেট সেই 33ই, এতে কোনো সন্দেহ নাই। সো আসেন পরেরটা, জেনেক্সিল। আইটি সেক্টর থেকে একটা শেয়ারে আমি ফলো আপ করতেছি, আর কোনো শেয়ার ফলো আপ করিও নাই, ডিসকাসও করি নাই। আপনাদেরকে সুন্দর করে ফিক্সড করে দেওয়া ছিল 33 টাকা 50 পয়সার নিচে না নামলে 50 টাকা টার্গেট করে ঘুমায় যান, আর যদি 33 টাকা 50 পয়সার নিচে নামে সেল করে দিয়ে বেরোয় যান। খুব সিম্পলভাবে মেসেজটা দেওয়া ছিল। সো এখন আমি যেটা করতে পারি সর্বোচ্চ, সেটা হচ্ছে এই স্টপ লসটাকে পরিবর্তন করে আপনার 36 টাকা 20 পয়সাতে আমি নিয়ে আসতে পারি। এর বেশি কিছু আমার করার নাই আসলে, কারণ এখানে গ্যাপ আপ আছে, এটা টানাও উঠতে পারে, এটা পরবর্তীতে একটু নিচের দিকেও আসতে পারে। আজকে কিছু প্রফিট টেক হয়েছে, আমি আবার রিপিট করতেছি, আজকে কিছু প্রফিট টেক হয়েছে। সো এইটা কালকে একটু বেড়ে একটা সুইং তৈরি হলে সেটাই স্বাভাবিক। হ্যাঁ, তবে
টার্গেট জোনটা শুরু হয় হচ্ছে 52 টাকা থেকে। যদি আপনি স্টপ লস ট্রেল করতে থাকেন এবং স্টপ লস হিট না করে তাহলে আপনি টার্গেট পাবেন, এতে আমার মধ্যে এখনও পর্যন্ত বিন্দু মাত্র সন্দেহ নাই। কিন্তু ভুল করে না বুঝে যে কোনো লেভেলে এন্ট্রি করবেন না। স্টপ লস যদি আপনি ম্যাচ করাতে না পারেন আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও মিলবে না, যে কারণে আপনি কিন্তু রানিং ট্রেডের মাঝখানে স্টপ লস খেয়ে যাবেন। এটা একটু মাথায় রাখতে হবে। এবার আসেন ফিউচার প্রুফ। আমি আপনাদেরকে গত সপ্তাহে টানা 2 সপ্তাহে একটা কথা বলছি যে আমি আপনাদেরকে নাহি ক্যাপ দেখাইছি, এটা দেখাইছি, ওইটা দেখাইছি, প্রত্যেকটাই আমি আপনাদেরকে কন্টিনিউ করে গেছি এবং আমি আপনাদেরকে একটা নতুন শেয়ার দিলাম যেটাকে আমি মনে করতেছি আগামী দিন অনেক ভালো করবে। অনেক ভালো বলতে মানে 10-20-30% প্রফিটের কথা বোঝাচ্ছি না, আমি অনেক ভালো বলতে মানে ডাবলই আশা করি বলতে পারেন। সো এই শেয়ারটা আমি আপনাদেরকে ফলো আপ করা শুরু করছি কোথা থেকে? শুরু করছি তো আরও নিচ থেকে, বাট লাস্ট যখন আমি আপনাদেরকে এটার প্রপার জোন দেখাইছি, লজিক বুঝাইছি, তখনও বুঝাইছি এই যে এই জায়গাটাতে স্পষ্ট মনে আছে, এই জায়গাটাতে যে এইটা যে ব্রেক করলো এইখানে জোন দিয়ে দেখাইছিলাম যে এই রিটেস্ট করছে, এই ক্যান্ডেলের নিচে স্টপ লস ধরে আবার এন্ট্রি, পরের বার বোঝানো হয়েছে। আমি এইটার কথা বলতেছিও না, আমি দেখানো শুরু করছি এখান থেকে। এবার এই শেয়ারটা 20-21 টাকা একটা সাপ্লাই, বা 20 টাকা দরকার নাই, ধরেন 21 টাকা একটা সাপ্লাই আছে, এগ্রি করতেছি। এই যে এই পুরো জোনটাই আসলে একটা সাপ্লাই জোন, এখানে অনেক পাবলিক বের হবে এবং এতে তাদের কোনো ভুলও নাই, কারণ এই জোনটাতে যখন শেয়ারটা যাবে, এই জোনটাতে শেয়ারটা যাওয়ার পর এটা টেনে বেরোবে নাকি এখানে অনেক দিন সময় নিয়ে তারপরে বেরোবে, এটা একটা দেখার বিষয় আছে। আমি নিজেও বিলিভ করি, আমি নিজেও স্বীকার করতেছি এরকম একটা জোনে গেলে এই শেয়ারটা টানা বের হইতেও পারে যদি মার্কেট ভালো থাকে, বা জেড নিয়ে কোনো প্রেশার থাকলে বা মার্কেটে কোনো নিউজ থাকলে এটা স্লো হয়ে সুইং তৈরি করা শুরু করে দিতে পারে। বাট যদি কেউ এই শেয়ারটা ফলো করে থাকেন তাহলে আমি আপনাকে বলবো যে 16 টাকা 40 পয়সায় স্টপ লস ধরে শেয়ারটা ডাবল হওয়ার পরে আপনি আমার সাথে যোগাযোগ করেন। কথাটা আমি বুঝাইতে পারছি? সো আপনি এখন এটা 25 টাকায় সেল করবেন, 26 টাকায় সেল করবেন, 30 টাকায় সেল করবেন, 35 টাকায় সেল করবেন, অ্যাকচুয়ালি ইটস আপ টু ইউ। আমি আপনাকে এই পয়েন্ট থেকে ধরে, অর্থাৎ 15 টাকার ঘর থেকে ধরে যদি আপনি 100% ডাবল কম্পেয়ার করেন, তার মানে 30 টাকা, 15 টাকা দুগুণে 30 টাকা, 31, 32, 29 যাই বলেন, ওই একটা জোন পর্যন্ত আমি আপনার এক্সপেকটেশন দিয়ে রাখলাম। যদি আপনি এই পুরো বছরটা হোল্ড করতে পারেন, এবং এরকম কয়দিন পর পরই হবে, আপনার কাজ হবে স্টপ লসটাকে সুইংলোতে ট্রেল করে শক্ত করে, মন মানসিকতা শক্ত করে বসে থাকা। যদি না পারেন আমার কিছু করার নাই। আবার এই শেয়ারটা যদি কালকে এইখানে আরেকটু বাড়া শুরু করে 19 টাকা 50 পয়সায় গিয়ে এন্ট্রি নেন, স্টপ লস হয় 16 টাকা 40 পয়সা, আর টার্গেট হয় 21 টাকা, তাইলে আপনার কি হবে? উপরের দিকে 2 টাকা পাওয়ার সম্ভাবনা, নিচের দিকে 60 টাকা লস করার সম্ভাবনা। মানে যেটা সবচেয়ে বড় ভুল আমাদের দেশে মানুষ করে, রিস্ক রিওয়ার্ড রেশিও না দেখে আন্দাজি কুন্দাজি বিভিন্ন লেভেলে তারা এন্ট্রি করে ফেলে। এটা কিন্তু আমি আপনাকে কখনোই রিকমেন্ড করি না। আমি আপনাকে প্রত্যেকবার যখন রিকমেন্ড করছি তখন কিন্তু খুবই ছোট, খুবই অল্প পরিমাণ স্টপ লস ছিল। এখন আমি শুধু আপনাকে কনফার্মেশনটা দিলাম যে একটা শেয়ার কিভাবে আইডেন্টিফাই করতে হয় এবং কনফিডেন্টলি বলতে হয় যে এই শেয়ারগুলো ডাবল হচ্ছে, হবে। আপনি শুধু শুধু নিজের সাইকোলজি ঠিক করেন, শেয়ার নিয়ে আপনার টেনশন নাই, মার্কেট নিয়ে আপনার টেনশন নাই, ইন্ডেক্স নিয়ে আপনার টেনশন নাই। আপনার টেনশন, মূল সমস্যা হচ্ছে আপনার ব্যক্তিগত সাইকোলজি। আপনি যদি আপনার ব্যক্তিগত সাইকোলজি, আপনার নিজের যে মাইন্ডসেট, এইটাকে যদি ঠিক করতে পারেন, ডিএসই ইজ এ ক্যাশ মেকিং মেশিন, প্রতি বছর হবে না। এখন দেখেন, এক্সপেকটেশনের একটা কথা বলতে চাইছিলাম, এক্সপেকটেশনটা কেমন হওয়া উচিত। প্রবলেমটা হয়েছে আমরা ধরতেছি যে বছরে 20%, 30%, 40% প্রফিট ইজ মোর দ্যান এনাফ, এগ্রি। সমস্যা হচ্ছে ওভার দ্য 10 ইয়ার্স আপনার এক্সপেকটেশন কতটুকু ম্যাচ করলো, গত 10 বছরের অ্যাভারেজ রিটার্ন কত। আমি বিলিভ করি বাংলাদেশের ম্যাক্সিমাম বিনিয়োগকারীদের গত 10 বছরের অ্যাভারেজ রিটার্ন আজ পর্যন্তও নেগেটিভ। অনেকে পজিটিভ হয়ে গেছি রিসেন্টলি, সেটা ঠিক আছে, আমি জানি অনেকেই নেগেটিভ থেকে পজিটিভ হয়েছেন, বাট স্টিল অনেকেই নেগেটিভে আসেন। তাহলে আপনি এই বছর 20% প্রফিট পেলে তো আপনার গেইন হইল না। আপনি যদি ওভার দ্য 10 ইয়ার্স 20% করে প্রফিট করতে পারেন, তাহলে আপনার 200% প্রফিট হইতে হবে আগামী 2 বছরে। আগামী 2 বছরে যদি আপনি 200% প্রফিট করতে পারেন, তাহলে গত 10 বছর মিলে আপনার প্রতি বছর 20% করে প্রফিট থাকবে। দ্যাট শুড বি ইয়োর এক্সপেকটেশন। তো সামারিটা বুঝাইতে পারছি? সামারিটা হচ্ছে 26-27 সালে যদি মার্কেট ঠিকঠাক পারফর্ম করতে থাকে, যেটা করতেছে, তাহলে আপনার টার্গেট কখনোই 10-20-30% নিয়ে চিন্তা করা উচিত না। আপনি চিন্তা করবেন আপনার পোর্টফোলিওটাকে যাতে এই 2 বছরের মধ্যে মাল্টিপ্লাই করা যায়, সর্বনিম্ন 2 গুণ, সর্বোচ্চ মার্কেটের হাতে এবং আপনার যোগ্যতা এবং তকদির।
এইটুকু বলতে পারি। সো এক্সপেকটেশনটা হওয়া উচিত স্টকে যখন আপনি ঢুকতেছেন, আপনি প্রথমে তো সব সময় আপনি ডাবল হবে ওই শেয়ারে ঢুকতে পারবেন না। আপনি কয়েকটা শেয়ারে ঢোকার পরে কিছুদিন পরে 15 দিন 20 দিন পরে গিয়ে বুঝতে পারবেন যে কোনটা ট্রেন্ড অ্যাক্টিভ হইলো। যখন আপনি দেখলেন আপনার হাতে থাকা 4টা শেয়ারের মধ্যে 2টা ট্রেন্ড অ্যাক্টিভ হইলো, 2টা হইলো না, 2টা সামান্য কিছু বাড়লো, যখন ওই 2টা অ্যাক্টিভ হয়ে গেছে, পরবর্তীতে তো আর সুইং তৈরি হবে নাকি, যে ট্রেন্ড যে অ্যাক্টিভ হয়েছে সুইং তৈরি হবে না। সুইং তৈরি হয়ে যখনই রিভার্সাল দিবে ছোট স্টপ লসে পাবেন, যেটা আপনার বাড়ে নাই। যে মার্কেটে কিন্তু ভুল ধারণা, যেটা কমে আছে ওটাতে থাকেন, যেটা কমে আছে ওটা আবার কিনেন, এটা না। দিস ইজ নট দ্য বুলিশ মার্কেট সিনারিও। আপনি তখন এই শেয়ারের টাকাটাকে সুন্দর করে এইখানে এসে এন্ট্রি করায় ফেলেন। তাহলে কি হবে, আপনার এইরকম লোকেশনে অলরেডি আগে অর্ধেক কেনা আছে, এইরকম লোকেশনে আপনি আবার আরও অর্ধেক কিনলেন। কোনো কারণে যদি স্টপ লস হয়, এই লেভেলের নিচে গেলে এই কোয়ান্টিটি আপনি এক্সিট করে দিতে পারবেন আপনার ম্যাচিউর শেয়ার থেকেই, পরের দিনই সেল করে দিতে পারবেন। বিপদ দেখলে ওই দিনই সেল করে দিতে পারবেন, অলরেডি আপনার হাতে ম্যাচিউর আছে। এবার যদি শেয়ারটা বাড়তে থাকে, আপনার ডাবল কোয়ান্টিটি নিয়ে সে বাড়তে থাকবে। দ্যাটস দ্য প্রসেস। সো যদি আপনি এই শেয়ারের এই প্রসেসটা বুঝতে পারেন, তাহলে আপনি আপনার এক্সপেকটেশন ম্যাচ করাইতে পারবেন। প্রত্যেকটা ট্রেডের এক্সপেকটেশন হবে গড়ে 50%, এবং সেটা সবগুলো ট্রেডে হবে না। আপনি 10টা ট্রেড নিলে 4-5টাতে হবে, বাকিগুলোতে হবে না। যেগুলো হবে না সেগুলোর পজিশন কাট করেন, যেটা হচ্ছে সেটার সুইংগুলোতে ওই টাকাটাকেই রিইনভেস্ট করেন। দিন শেষে যখন আপনি 4টা ট্রেডে ঢুকছিলেন, 2 মাস পরে যখন দেখতেছেন 2টা সফল হয়ে গেছে, তখন আপনার পুরো টাকাটা ওই 2টারই প্রত্যেকটা সুইংয়ের মধ্যে থাকতে হবে। ফলশ্রুতিতে আপনার পোর্টফোলিও 50% বাড়বে যদি ওই 2টা স্টক 50% বাড়ে। যদি 50% নাও বাড়ে, 30% বাড়বে। এই কাজটা যদি আগামী 2 বছর আপনি রিপিটেডলি করতে পারেন, আপনার পোর্টফোলিও মাল্টিপ্লাই হবে। কয়েক গুণ হবে আমি জানি না, ডেফিনেটলি আমি জানি না, আমি বললেই হবে ব্যাপারটা এরকমও না। সো আমি যতটুকু পরিকল্পনা, এগুলো সবগুলো ফান্ডামেন্টাল, এগুলো অলরেডি দেখায় ফেলছি। সো অনেক শেয়ার নিয়ে কথা বলছি, অনেক শেয়ারের পজিশন দেখাইছি। প্রত্যেকটা শেয়ারের পজিশনের পিছনে কি সাইকোলজি কাজ করছে, কেন কাজ করতেছে, ম্যাক্সিমাম জিনিস বোঝানোর চেষ্টা করতেছি। একটা প্রবলেম হবে জানি, সেই প্রবলেমটা হচ্ছে আপনি আমাকে এইটা বলতে পারেন যে যেটা বলতেছেন বুঝতেছি, সব ক্লিয়ার, আপনার মেসেজ সব ঠিক আছে। সমস্যা হচ্ছে আপনি যেভাবে ইজিলি টার্গেটটা দেখাচ্ছেন, স্টপ লসটা না হয় বুঝলাম, এই টার্গেট জোনটা লাইভ মার্কেটে আমরা খুব ইজিলি বুঝতে পারি না। কারণ কি, চার্ট তো এত এত ফ্লেক্সিবল না। আপনি যখন একটা চার্টের মধ্যে যাবেন, অনেক হিজি বিজি ক্যান্ডেল আছে, অনেক কিছু আছে। সো কোনটা প্রপার সাপ্লাই জোন, কোনটা নর্মাল রেজিস্ট্যান্স, তার থেকেও বড় কথা কোন নর্মাল রেজিস্ট্যান্সগুলোই খারাপ মার্কেটের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, আর কোন অ্যাকচুয়াল সাপ্লাই জোনগুলো ভালো মার্কেটে ওইটাও ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকে, এইটা বোঝাটা কষ্ট হয়ে যায়। এটা আমি জানি এবং আমি অনেস্টলি বলতেছি, একদম সত্যি কথা। আমি আপনাদের সাথে এখন কোনো ধরনের কোনো অতিরঞ্জিত কথাবার্তা বলার চেষ্টা করি না, 2026 সালেই বলার চেষ্টা করি না, শুধু আজকের কথা বলতেছি না। চ্যালেঞ্জটা হচ্ছে এইটা বোঝার জন্য না আপনাকে লাইভ চার্টের সাথে অন্তত পক্ষে 1000 ঘন্টা সময় দিতে হবে, অন্তত পক্ষে। কারণ হচ্ছে আমিও আগে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখেই টার্গেট ডিফাইন করতাম। একটা সময় আসলো যখন ফিবোনাচি দিয়ে 161% টার্গেট ডিফাইন করতাম। আরও একটা সময় আসলো যখন ইলিয়ট ওয়েভ করার পর থেকে ইলিয়ট ওয়েভের এক্সটেনশন ওয়েভ মেজারমেন্ট করে টার্গেট ডিফাইন করা শুরু করলাম। বাট দিন শেষে এই সবগুলা করতে 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 এত পরিমাণ ব্যাক টেস্ট করা হয়েছে, ডিএসই বলেন, আপনি ফরেক্স মার্কেট বলেন, ক্রিপ্টোতে বলেন, প্রত্যেকটা ইন্টারন্যাশনাল মার্কেট প্ল্যাটফর্ম বলেন, এত পরিমাণ ব্যাক টেস্ট করা হয়েছে, কোনটা সাপ্লাই জোন আমি এখন চার্টের দিকে তাকাইলে বুঝতে পারি। এই যে বুঝতে পারাটা না, এটা আমি আপনাকে ভিডিওতে ডেলিভার করতে পারবো না। ইভেন আমি আপনাকে অনেস্টলি বলতেছি, আপনি যদি আমার কাছে এসে টাকা দিয়েও কোনো কিছু শিখে যান, তারপরও আমি আপনাকে এটা 1-2 দিনে 1 ঘন্টায় একটা ভিডিওতে কখনোই ডেলিভার করতে পারবো না। কারণ প্রত্যেকটাই অ্যাকচুয়ালি সাপ্লাই জোন, কিন্তু কোন জোনটা কতটুকু কাজ করে, কোন ধরনের মার্কেট সিনারিওতে কতবার কাজ করেছে, এই হিস্ট্রিক্যাল ডাটা যতক্ষণ পর্যন্ত আপনার ব্রেনের মধ্যে না থাকবে, এই হিস্ট্রিক্যাল ডাটা মানে হচ্ছে গত 5-10 বছরের চার্টগুলো ওই লেভেলগুলোতে কিভাবে রিয়্যাক্ট করেছে সেইটার অভিজ্ঞতা। যদি আপনি ওই সময় মার্কেটে থেকে থাকেন তাহলে লাইভ অভিজ্ঞতা হয়েছে, আর যদি মার্কেটে থেকে না থাকেন তাহলে আপনি ওই সময়কার ডেটাগুলোকে ব্যাক টেস্ট করে, ব্যাকলগ অ্যানালাইসিস করে আইডেন্টিফাই করেছেন, নোট ডাউন করেছেন। আমি 2টাই করেছি। সো এই 2টা করার ফলশ্রুতিতে আমার টার্গেটগুলো ডিফাইন করা একটু ইজি হয় বা একটু অ্যাকুরেট মাঝে মাঝে হয়। তার মানে এই না যে আমি চাইলেই আপনাকে যেভাবে বলতেছি আপনি রিয়েল মার্কেটে ওইভাবেই প্রত্যেকটা টার্গেট নিজে আজকের ভিডিওটা দেখেই খুঁজে পাবেন। আমি জানি এটা রিয়ালিটি এটা না। ইভেন আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে লিখেও দিতে পারি, বাংলাদেশ কিংবা পৃথিবীর যে কোনো মানুষের যে কোনো প্রফেশনাল ট্রেনিং যদি আপনি টাকা দিয়েও করেন, সেই ট্রেনিংটা করলেও আপনি ওয়ে অফ ট্রেডিং বুঝতে পারবেন, বাট সেই ট্রেডিংয়ের জন্য কত % অ্যাকুরেসি প্রয়োজন সেইটা আপনাকে লাইভ মার্কেটে নিজের টেস্ট করে ব্যাক টেস্ট করেই অর্জন করতে হবে। আদারওয়াইজ ট্রেনিং তো আমার কাছেও অনেক মানুষ করছে, আমি তো 1000+ মানুষকে ট্রেনিং করাইছি। আমি জানি না আমি বাংলাদেশের মধ্যে কততম ট্রেনার, বা আমার থেকেও বেশি সংখ্যক মানুষকে কেউ ট্রেনিং করাইছি কিনা, বা কতজন করাইছে আমি জানি না, অবশ্যই আছে হয়তো বা। বাট
যে কয়জনকেই করাইছি সবাই কি অ্যানালিস্ট হয়ে বেরোইছে? বেরোয় নাই কিন্তু। আবার এখান থেকে এমন মানুষও বেরোইছে যাদের ভিডিও আপনারা আজকে নিয়মিত দেখেন। আমি নাম বলতেছি না, একটা না একাধিক আছে, একাধিক না 1 ডজন আছে। কারো পরিস্থিতি একটু উপরে উঠে গেছে, কেউ একটু মিড লেভেলে আছে, কেউ শুরুর দিকে স্ট্রাগল করতেছে। বিনিয়োগ নাম দিয়ে সার্চ দিলেই দেখবেন বিনিয়োগের আগে পরে টাইটেলধারী অনেকগুলো চ্যানেল আছে। সো বিষয়টা এটা না যে কে কি করলো কিভাবে করলো, বিষয়টা হচ্ছে যেখানেই যান, যেই সেক্টরেই যান, যেই ট্রেনিংই করেন, সফলতার হার 10 থেকে 20%ই হয়। যদি ট্রেনার খুব ভালো হয় এবং আপনি খুব ভালো হন, তাহলে এই সফলতার হারটা 20%-এর জায়গায় 40% হতে পারে, কিন্তু কখনোই কিন্তু 100% হবে না। এই পার্সেন্টেজটা কার বেলায় 100% হবে সেটা ভেরিফাই করে শুধুমাত্র আপনার নিজের ব্যক্তিগত ব্যাকটেস্ট, যেটা আপনি চার্টের সাথে সময় দেন। সো এইটা আপনাকে করতে হবে। দেখেন, আমি রিসেন্ট কোনো ভিডিওতে, আমি একদম অনেস্টলি বুক ফুলিয়ে বলতেছি, আমি কিন্তু কোথাও এখন ট্রেনিং অফার করতেছি না। আমি আরও ওপেনলি বলি, আমার পেইড গ্রুপে যারা আগে সদস্য ছিলেন বা আছেন, তারা ছাড়া আমি নতুন কাউকে ইনভাইটই করতেছি না। আমার আসলে আর সদস্য হ্যান্ডেল করার স্থিতি, পরিস্থিতি, ইচ্ছা, সময় কোনোটাই আসলে নাই। সো আমি কোনো গ্রুপই এখন মেনটেন করতেছি না। যারা আগে থেকেই ছিল তারাই আছে, ওই পর্যন্তই সীমাবদ্ধ। নতুন করে কাউকেই নেওয়া হবে না হয়তো বা, ধরেন। তাহলে এইখানে আপনি আমার ভিডিও দেখার পরে আপনি আমার গ্রুপে আসতেছেন না। এই ভিডিও দেখার লাস্টে আমি আপনাকে কোনো ট্রেনিং অফার করতেছি না। আমি আপনাকে বলেই দিছি আমার 1000 মানুষকে শেখানোর একটা অবজেক্টিভ ছিল, এবং আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া 1000 মানুষকে শেখানো কমপ্লিট করেছি। এইবার উইলিংলি 2-4 জন মানুষ মাঝে মাঝে নক দিয়ে পোক করে জয়েন করে, যেহেতু আমার একটা লাইভ রেকর্ডেড ট্রেনিং আছে, তো যার মন চায় দেখে বা দেখে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বাট আমি কিন্তু অফার করি না, বা আমি করতেছিও না। তাহলে এই ভিডিওগুলো দেখার পর আপনার আমাকে দেওয়ার কিছু নাই। আপনি শুধু এটা বোঝার চেষ্টা করেন, আপনাকে যে মেসেজগুলো দেওয়া হলো, এই মেসেজগুলোর অবজেক্টিভটা আসলে ছিল কি দিন শেষে? ছিল কি এইটা যে দেখেন ভাই আমি 6টা শেয়ার বের করছি, 6টা শেয়ারের মধ্যে 5টাই এত পার্সেন্ট বাড়ছে, এই হয়েছে, কোনোটাই স্টপ লস হয় নাই, এরকম কিন্তু কোনো অবজেক্টিভ ছিল না। আমি উইলিংলি, আমি যেমন ওরিয়ন ইনফিউশন 315 টাকার দিকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম 305 টাকায় স্টপ লস ডিফাইন করে, ওটা কিন্তু স্টপ লস হয়েছে। আমি এই যে পাবলিক ভিডিওতে ওপেনলি বলতেছি ওটা স্টপ লস হয়েছে। সো এই বুলিশ মার্কেটেও আমার 10% স্টপ লস হতে পারে, এবং হয়েছে 2-1টা, আমি এগ্রি করতেছি। এই বুলিশ মার্কেটেও 10টা শেয়ার দিয়ে থাকলে 3টা বাড়ে নাই এখনো, আমি এগ্রি করতেছি। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে 5টা শেয়ার আমি কনফিডেন্টলি দিছি, যেই 5টা শেয়ার 50% ক্রস করে গেছে। আপনি যদি 10টা শেয়ারে টানা স্টপ লস খেয়েও আমাকে যুক্তি দেন, তারপরেও আমার একটা প্রফিটেবল শেয়ার ইজ এনাফ টু ক্যাপচার ইউর লস। সো এই লজিকটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। এই লজিকটা যদি আপনি বুঝেন, তাহলে আগামী 2 বছর এই ডিএসি হতে পারে আপনার জন্য একটা ক্যাশ মেকিং মেশিন। আর যে কারণে আমি আজকের ভিডিও শুরুতে আপনাকে বলেছি, এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই ভিডিওতে মাইন্ডসেটটা শুধু নিতে পারেন, তাহলে দিস ভিডিও উইল মেক ইউ রিচ। সত্য না মিথ্যা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আপনার কি মনে হইলো, আপনি বুঝলেন কিনা, আসলে আপনার কাজে লাগলো কিনা, আপনাদের মতামতের উপর নির্ভর করবে পরবর্তীতে আমি আর কতটুকু অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব, বা এখানেই স্টপ হব, বা আমি কোন ধরনের ভিডিও দিব, কোন ধরনের ভিডিও দিব না। পুরোটাই নির্ভর করবে আপনাদের রেসপন্সের উপর। দেওয়ার আমার আরও অনেক কিছু আছে, শেখারও আমার আরও অনেক কিছু আছে, আমি কন্টিনিউয়াসলি শিখতেছি। বাট ডিপেন্ড করে আমার অডিয়েন্স কী চায় এবং আমার অডিয়েন্সের কোয়ালিটি কী। আমার কোয়ালিটি দিয়ে কিন্তু আমি আমার অডিয়েন্সকে ডেলিভারি করতে পারবো না। আমার অডিয়েন্সের কোয়ালিটি অনুযায়ী আমাকে তাদের রিপ্রেজেন্ট করার মতো ওয়েতে ডেলিভারি করতে হবে। সো এই জন্য আপনাদের ইনপুটগুলো আমার প্রয়োজন। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, সেটার উপর বেস করে পরবর্তী ভিডিও আসবে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।